অ্যাক্সিস টিমকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই টিমের সাথে থাকতে পেরে এবং স্টুডেন্টদেরকে এই প্ল্যাটফর্মে আমাদের কিছু শেখানোর সুযোগ দেওয়ার জন্য অ্যাক্সিস টিমকে আমি ধন্যবাদ জানাই। তো এর আগে আমরা সার্জারির ভাইবা কোশ্চেনের অ্যান্সারের আমরা কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। থাউজেন্ডস অফ কোশ্চেন্স আছে, তো এত কোশ্চেন তো আসলে একসাথে একটা সেশনে আলাপ করে শেষ করা যায় না। তো আমি চেষ্টা করব কয়েকটা লেকচারের মাধ্যমে আমরা এটা সম্পূর্ণ করার জন্য। স্লাইড রোটেট করা যাচ্ছে না এখন, আপাতত এইভাবেই থাকুক। তো আমরা কিছু কোশ্চেন আছে, আমরা শুরু করি, কোশ্চেনে যাই। আমরা এর আগে 60 নম্বর কোশ্চেন 60 পর্যন্ত গিয়েছিলাম, তারপরে হয়তো পারি নাই। তো কমন কোশ্চেন, এগুলোই কমন কোশ্চেন ধরা হয়, ভাইবাতেও ধরা হয়, আবার হচ্ছে শর্ট কেস, লং কেস, এগুলোতেও কিন্তু এই একই জিনিস ধরা হয়। এবং সহজে গুছিয়ে আপনারা আগে নিজে বুঝবেন, বলার মতন সহজ করে বলা যায়, এইভাবে প্রিপারেশন যদি করতে পারেন নিজেরা যখন বই পড়বেন। আমি যেটা বলছি সেটাই একেবারে 100% না, এটাকেও আপনারা আরো সহজ করে নেবেন। হাউ টু মেক এ অ্যান্সার এন্ড হাউ টু প্রডিউস এ অ্যান্সার টু এ কোশ্চেন, এটা আপনারা নিজেরা করে নেবেন। বাট এই লেকচার ডেফিনেটলি আপনাকে একটা ভালো গাইডলাইন দিতে পারে, এই আশা আমি ব্যক্ত করতে পারি। তো এইখানে কোশ্চেন যে ব্যাংক আপনারা পাঠিয়েছেন, এখানে থাউজেন্ডস অফ কোশ্চেন আছে, বিভিন্ন লেভেলের কোশ্চেন আছে। এর আগেও আমি বলছি, কিছু সহজ কোশ্চেন আছে, কিছু টেকনিক্যাল কোশ্চেন আছে, কিছু অনার্স পাওয়ার জন্য কোশ্চেন আছে, কিছু আরো বেশি পাওয়ার, অনার্সের বেশি পাওয়ার কোশ্চেন আছে। সব ধরনের কোশ্চেন কিন্তু মিলিয়ে মিশে আছে। তো আমি চেষ্টা করব সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা চলে যাই। হোয়াট ইজ এ ডারময়েড? ডারময়েড একটা সিস্ট। Dermoid is a cyst usually containing fluid or putty-like or jelly-like substances lined by stratified squamous epithelium. এটাকে ডারময়েড বলা হয়। তাহলে ডারময়েড একটা সিস্ট, এটা containing fluid or jelly-like substances যেগুলো কিনা desquamated epithelial cell lined with stratified squamous epithelium। এটাকে আপনারা সহজভাবে করে নেবেন। এই ডারময়েড আবার 4 প্রকার হয়ে থাকে, আপনারা জানেন। ডারময়েড কয় প্রকার? 4 প্রকার। একটা হলো হচ্ছে সিকোয়েস্ট্রেশন ডারময়েড, ইমপ্ল্যান্টেশন ডারময়েড, টিবুলো ডারময়েড, আর হলো ম্যাচিউর ডারময়েড বলা হয়। তো সিকোয়েস্ট্রেশন ডারময়েড এটা সাধারণত আপনার যে চোখের কোনায় হয়, তারপর হচ্ছে মিড লাইন বরাবর হয়, তারপরে হলো হচ্ছে এমব্রায়োনিক ফিউশন লাইন বরাবর। এগুলো সবই হচ্ছে এমব্রায়োনিক ফিউশন লাইন বরাবর। তো সিকোয়েস্ট্রেশন বলতে কি বোঝায় আসলে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্লাইড গুলো যদি স্যার রোটেট করে যদি ট্রান্সভার্সে থাকতো তাহলে আমরা ভালো করে দেখতে পারতাম স্যার। ভালো করে দেখা যাচ্ছে না। রোটেট করার অপশন মনে হয় আমার এখানে নেই। আমি তো মোবাইল থেকে স্লাইড দেখাচ্ছি আর থেকে দেখাচ্ছি, ল্যাপটপ থেকে নিচ্ছি সেই জন্য এটা স্লাইড না, এটা একটা পিডিএফ আর কি, ঠিক মানে পিপিটি না এটা। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইলটা দিকে ঘুরিয়ে দেখি কি অবস্থা হয়। না, মোবাইলটা ঘোরালেও তো এরকম অপশন হচ্ছে না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে নেন স্যার। মোবাইলটা ঘোরালেও অপশন হচ্ছে না, ঠিক আছে। আমার মনে হয় যে আমি তো কোশ্চেন বলছি, কোশ্চেনগুলি শুনেন তাহলেই হবে। ঠিক আছে, তাহলে সিকোয়েস্ট্রেশন ডারময়েড হচ্ছে একটা এমব্রায়োলজিক্যালি যখন আমাদের এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম ডেভেলপ করে, তখন এই এক্টোডার্মাল যে টিস্যুগুলি এমব্রায়োনিক ফিউশন লাইন বরাবর আপনার কিছু জমা হওয়ার সম্ভাবনা থাকে অ্যাবনরমালি।
ইমব্রায়োনিক ফিউশন লাইন বরাবর কোনটা? নেজিওন, তারপর হচ্ছে আউটার ক্যান্থাস, ইনার ক্যান্থাস, পোস্ট অরিকুলার, প্রি অরিকুলার, এই যে এই সমস্ত জায়গায় আপনার যে স্কাল বোনগুলি যে ফিউশন হয়, এই ফিউশন লাইন বরাবর দেখা যাচ্ছে এক্টোডার্মাল স্কিনের কিছু সেল, স্কমাস সেল ওর ভিতরে ঢুকে যায়, ঢুকে গেলে আস্তে আস্তে সেখানে প্রলিফারেশন হয়, সেখান থেকে ডার্ময়েড তৈরি হয়, এটাকে সিকোয়েস্ট্রেশন ডার্ময়েড বলে। তাহলে এক্সাম্পল হলো অ্যাঙ্গুলার ডার্ময়েড, নেজিওন ডার্ময়েড, ডার্ময়েড ইন দ্য নেজিওন, প্রিঅরিকুলার ডার্ময়েড, পোস্ট অরিকুলার ডার্ময়েড, এগুলো হচ্ছে সিকোয়েস্ট্রেশন ডার্ময়েডের উদাহরণ। ইমপ্ল্যান্টেশন ডার্ময়েড, আপনারা যারা দেখে থাকবেন যে টেইলার অথবা হচ্ছে ফার্মার যারা হচ্ছে শার্প জিনিস নিয়ে কাজ করে, তখন যে সুয়ের খোঁচা খেলে করে স্কোমাস যে এপিথেলিয়াম বাইরের, সেটা ভিতরে ঢুকে যায়, ঢুকে গেলে পরে সেখানে আবার ওই প্রলিফারেশন হয় স্কোমাস এপিথেলিয়াম গুলি, তারপরে হচ্ছে বড় হয়, তখন সেখানে ইমপ্ল্যান্টেশন ডার্ময়েড হয়, আস্তে আস্তে বড় হয়। তাহলে ফিঙ্গার, টোজ, এগুলোতে সাধারণত কি বলে ইমপ্ল্যান্টেশন ডার্ময়েড হয়। টিবুলো ডার্ময়েড, টিবুলো ডার্ময়েড হলো আপনার এক্সাম্পল, চমৎকার এক্সাম্পল হচ্ছে থাইরয়েড সিস্ট, যেটা হচ্ছে কি বলবো আমরা সেটাকে থাইরোগ্লোসাল সিস্ট বলবো, থাইরোগ্লোসাল সিস্ট। থাইরোগ্লোসাল যে ডাইভার্টিকুলাম থাকে, সেই থাইরোগ্লোসাল ডাক্ট যেটা, সেই থাইরোগ্লোসাল ডাক্টটা যে কোনো ভাবে অবলিটারেশন যখন হয় না, তখন সেখানে একটা সিস্টিক কালেকশন হয় মিড লাইন বরাবর, এটার নাম হচ্ছে টিবিউলো ডার্ময়েড। আর একটা কি বললাম, ম্যাচিউর ডার্ময়েডস। আপনারা জানেন ওভারিতে যে ডার্ময়েড সিস্ট হয়, এগুলো হচ্ছে ম্যাচিউর টেরাটোমা বা টেরাটোমাটাস ডার্ময়েড। এই চারটা এক্সাম্পল আপনাকে স্যাররা ধরতে পারে। এখন আসেন, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ক্লিনিক্যালি বিটুইন এ কিউটিনাস ডার্ময়েড এন্ড এ সিবাসিয়াস সিস্ট? কিউটিনাস ডার্ময়েড বলতে কিন্তু ওইটাই বোঝাচ্ছে প্রথমটা, সিকোয়েস্ট্রেশন ডার্ময়েডটা। সিবাসিয়াস সিস্ট সাধারণত দেখতে পান আপনি যে কোনো হেয়ারি এলাকায়, স্ক্যাল্প থেকে শুরু করে, ট্রাঙ্ক থেকে শুরু করে, অ্যাক্সিলা থেকে শুরু করে সব জায়গায় হেয়ারি এলাকায়। আর এই ডার্ময়েডটা হবে ইমব্রায়োনিক ফিউশন লাইন বরাবর, যেমন নেজিওনে হতে পারে, আউটার ক্যান্থাসে হতে পারে, ইনার ক্যান্থাসে হতে পারে, যেগুলো অ্যাঙ্গুলার ডার্ময়েড বলে, নেজিওনে হতে পারে, মিড লাইনে হতে পারে, আপনার টিবুলো ডার্ময়েড হতে পারে মিড লাইনে, সার্ভাইকাল ডার্ময়েড হতে পারে, যে থুতনির নিচে যেটা হতে পারে। তাহলে টিপিক্যাল সাইট দেখে আমরা এটাকে ডার্ময়েড বলতে পারি। আচ্ছা, সিবাসিয়াস সিস্টেও ওই জেলি লাইক বা পুটি লাইক সাবস্টেন্স থাকে, ডার্ময়েডও থাকে। কিন্তু মজার ব্যাপার হলো যে ডার্ময়েড সিস্ট ছোটবেলা থেকে ঘটনাটা ঘটে যায়, তো যখন মেজোডার্মের উপরে এক্টোডার্মাল টিস্যু বারিড হয়ে বসে থাকে, এই দীর্ঘদিন ধরে মেজোডার্মাল টিস্যুর উপরে ভর করে মেজোডার্মাল টিস্যুকে সে দাবিয়ে দেয়। সে কারণে আপনার দেখবেন যে অ্যাঙ্গুলার ডার্ময়েডের ক্ষেত্রে ওই এলাকায় সোয়েলিং এর নিচে একটা ডিপ্রেশন ইমপ্রেশন পাওয়া যায়। তাহলে বলতে হবে যে ডিপ্রেশন বা হলো বিনিথ দ্য সোয়েলিং পাওয়া যায় ইন কেস অফ ডার্ময়েড সিস্ট, বাট সিবাসিয়াস সিস্টে কখনোই পাওয়া যায় না, কারণ সিবাসিয়াস সিস্ট টোটালি হচ্ছে স্কিনের অ্যাপেন্ডিক্স, মানে ডার্মিস থেকে আসে। আর যখন ডার্ময়েড হবে তখন মেজোডার্মাল টিস্যুর উপরে বসে থেকে দীর্ঘদিন ভর করে ওজন করে বাড়তে থাকবে। মেজোডার্মাল টিস্যু যেমন স্ক্যাল্পের নিচে বোন, স্কাল বোন, এই স্কাল বোনের চারিদিকে একটা বনি ইন্ডেন্টেশন পাওয়া যায়, মানে ডিপ্রেশন পাওয়া যায়, হলো পাওয়া যায়। সেটা মাসেলকেও সরিয়ে দিতে পারে মেজোডার্মাল টিস্যু, সেটা বোনকেও সরিয়ে দিতে পারে। এই জন্য বলা হয় বনি ইন্ডেন্টেশন অ্যারাউন্ড দ্য সোয়েলিং ইজ প্রমিনেন্ট ইন কেস অফ ডার্ময়েড সিস্ট। দুটোর ক্ষেত্রেই আপনার ইন্ডেন্টেশন টেস্ট পজিটিভ হবে, মানে আঙুলটা দিলে চাপ দিলে পরে ডেবে যাবে। দুটোর ক্ষেত্রেই ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হবে। একটাতে চমৎকার ভাবে সিবাসিয়াস সিস্টে একটা পাংটাম থাকবে, কালো পাংটাম থাকবে, কিন্তু ডার্ময়েড সিস্টে কোনো পাংটাম থাকবে না, কারণ এটা তো স্কিনের জিনিস না, স্কিনের জিনিস ভিতরে ঢুকে গেছে আর বের হচ্ছে না, আর সিবাসিয়াস সিস্ট বের হতে থাকে। সেই জন্য সিবাসিয়াস সিস্টে আপনার পাংটাম থাকবে, ডার্ময়েড সিস্টে পাংটাম থাকবে না। সিবাসিয়াস সিস্ট যেহেতু স্কিনের জিনিস, সেহেতু স্কিন থেকে সোয়েলিংটাকে আমরা আলাদা করতে পারবো না। স্কিনটাকে পিঞ্চ করলে সোয়েলিং সহ উপরে উঠে চলে আসবে।
কিন্তু ডার্মার সিস্টে কিন্তু এরকম হবে না যে সোয়েলিং সহ স্কিন উঠে আসবে, এরকম কোনো ঘটনা ঘটবে না, বরং স্কিনটাকে ইজিলি লিফটেড করা যায় ফ্রম দ্য আন্ডারলাইং সোয়েলিং। সো স্কিন ইজ ফিক্সড টু দ্য সোয়েলিং ইন কেস অফ sebaceous cyst, skin is not fixed with the underlying soiling, মানে I mean dermal cyst. These are the clinical differences between a sebaceous cyst and a dermal cyst. What are the complications of sebaceous cyst? Sebaceous cyst হলে কি কি কমপ্লিকেশন হতে পারে, যার জন্য চিকিৎসা করতে বলতে হয়, রোগীকে কনভিন্স করতে হয় যে বাবারে আপনার তো এই সেবাসিয়াস সিস্ট, এর ভিতরে তো ওই যে সেবাম জমছে, আপনারা বলবেন যে কালো একটা ময়লা জমছে কেন, ওইখানে যে রাস্তা দিয়ে লোমকূপের যে হেয়ার ফলিকুল ছিল সেখানে ওই লোমকূপটা বন্ধ হয়ে গিয়েছে, সেবাসিয়াস ডাক্ট যেটা ছিল, এই কারণে জিনিসটা বেরোতে পারে না, ঘামটা ভিতরে জমা হতে থাকে। এই জমা হতে থাকলে পরে এই স্কিনের যে অর্গানিজম যেমন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, এই অর্গানিজম গুলি কি করে এখানে পাস ইনফেকশন করতে পারে। সেজন্য প্রথমে ইনফ্লামেশন হবে, তারপরে হলো অ্যাবসেস তৈরি হবে, তারপরে হলে বার্স্ট অফ দ্য অ্যাবসেস হতে পারে। বার্স্ট অফ দ্য অ্যাবসেস হয়ে গেলে পরে রস আসতে থাকবে, তাহলে সেটাকে নাম হয় ডিসচার্জিং সাইনাস হতে পারে। কমন কমপ্লিকেশন সেবাসিয়াস সিস্ট কি কি? অ্যাবসেস, পাস ফর্মেশন, বার্স্টিং, ডিসচার্জিং সাইনাস। এরপরে কিছু আনকমন কমপ্লিকেশন আছে। সেবাম জমা হতে হতে বাইরে পড়তে পড়তে পরিষ্কার করে না। আমরা তো কি করি, একটা জিনিস থেকে কোনো কিছু বের হলে পরে আমরা এটা ধুয়ে মুছে বা মুছে ফেলি, কিন্তু কিছু কিছু নেগলেক্টেড সাধু, পীর, তারপর হচ্ছে ভিক্ষুক, এরা থাকে, এরা ওইটা পরিষ্কার করার টাইম পায় না বা হাত দিতে পারে না, ডিসেবল পারসন। ওইটা জমা হতে হতে মাথাতে যদি সেবাসিয়াস সিস্ট হয় ফোরহেডে, তাহলে এটা দেখা যায় যে এই সেবাম জমতে 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 একটা মহিষের শিং অথবা গরুর শিংয়ের মতন তৈরি করে এই সিবামটা, এটাকে বলা হয় সেবাসিয়াস হর্ন বলা হয়। তাহলে আরেকটা এক্সাম্পল হলো সেবাসিয়াস হর্ন। কমপ্লিকেশন খুব রেয়ার কমপ্লিকেশন, বাট আমাদের সার্জারির যে বই, এই বইয়ে কিন্তু আপনারা দেখবেন একটি মানুষের মাথা থেকে একটা হর্ন নেমে এসেছে। সার্জারির যে প্রচ্ছদ কাভারিং এতই ইম্পর্টেন্ট, এটা পুরানো রোগ। এই প্রচ্ছদে ওই ছবিটা আগের প্রচ্ছদে ছিল, এখনো আছে, সেবাসিয়াস হর্ন বলা এটাকে। আচ্ছা, আরেকটা হলো স্ক্যাল্পে ঘটনাটা ঘটে স্ক্যাল্প এলাকায় সেবাসিয়াস সিস্টেম। সেটা ওই যে সিক্রেশন আসতে আসতে, সেবাম আসতে আসতে ওখানে চুলকায় ওখানে ঘা করে ফেলে। ঘা করে ফেললে পরে বিচ্ছিরি লাগে দেখতে, এবং টিউমারের মতন মনে হয়। এটাকে বলে কক্স পিকুলিয়ার টিউমার। কক্স পিকুলিয়ার টিউমার, এটাকে বলা হয় কক্স পিকুলিয়ার টিউমার। তাহলে এক্সাম্পল কমপ্লিকেশন আমাদের কিন্তু বলা হয়ে গেল। এগুলোই আপনারা যেভাবে যে কয়টা পারবেন ততগুলো বলবেন। কক্স পিকুলিয়ার পর্যন্ত যদি যাইতে পারেন তাহলে আপনাকে শাবাশি দিবে, যেহেতু ছেলেটা ভালো জানে। ওকে, নেক্সট কোশ্চেন, ইন অপারেশন ফিল্ড হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন আর্টেরিয়াল, ভেনাস এবং ক্যাপিলারি ব্লিডিং? আপনারা জানেন ব্লিডিং তিন প্রকারের হয়। একটা হলো ফ্রেশ আর্টারি থেকে স্পার্টিং ব্লিডিং আসে, একদম লাল রক্ত, ব্রাইট রেড রক্ত ঝাঁপ দিয়ে আসে আর্টারি কেটে গেলে। ভেন যদি কেটে যায় তাহলে চুপসায় আসে, খুব ধীর গতিতে আসে, কিছুটা ডার্ক কালারের আসে। আর ক্যাপিলারি যদি হয় ভেরি স্লোলি আসে, এবং এটাও ডার্ক কালারের হয়, ব্রাইট রেড টু ডার্ক কালার, এবং এটাও উজিং হতে হতে আসে, কিন্তু পরিমাণটা অল্প হয়। এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং ব্যাপার। তাহলে আপনি বলেন আর্টেরিয়াল ব্লিডিং স্পার্টিং হয়, ব্রাইট রেড হয়, এবং খুব দ্রুত হয় এবং বেশি পরিমাণে হয়। ভেনাস ব্লিডিং মানে চোয়ায় পড়ে, ডার্ক রেড কালারের হয়, যেহেতু কার্বন ডাইঅক্সাইড থাকে ভেনাসে, সেই জন্য ব্রাইট রেড হয় না, এবং ভেনটা চুপসায় থাকে। স্পার্টিং, নন স্পার্টিং হয়, আস্তে আস্তে আসে। ক্যাপিলারি ব্লিডিং আরো ধীরে আসে, এবং এটা ডার্ক রেড হয়, সামটাইমস ব্রাইট হতে পারে, বাট ভেরি স্লোলি ক্যাপিলারি ব্লিডিং। রেডিয়াল আর্টারি কাটলে আর্টারিয়াল ব্লিডিং হবে। আপনি ফোর আর্মে স্কিন কেটে গেলে দেখবেন যে চোয়ায় রক্ত আসতেছে, ভেনাস ব্লিডিং হচ্ছে। ফিঙ্গার টিপ যদি আপনি কেটে যায়,
ফিঙ্গার টিপে দেখবেন যে ক্যাপিলারি ব্লিডিং ভালোই হয়, একদম চোয়া চোয়া হলো, তারপর ফিঙ্গারে অনেক ব্লাড সাপ্লাই, তো সেগুলো হচ্ছে ফিঙ্গারে ক্যাপিলারি। কারণ ফিঙ্গার ইজ দ্য লাস্ট অংশ শরীরের, তাহলে সেখানে আর্টারি ভেন হয়ে ক্যাপিলারি হয়ে, সরি আর্টারি ক্যাপিলারি হয়ে ভেন হয়ে আসবে। তাহলে টিপিক্যাল এক্সাম্পল হলো যেমন ফিঙ্গারের টিপ কেটে গেলে পরে সেটা হলো ক্যাপিলারি ব্লিডিং। সো ইন অপারেশন ফিল্ড আপনি এই সমস্ত দেখে বুঝতে পারবেন, পরিমাণ দেখে বুঝতে পারবেন, স্পার্টিং দেখে বুঝতে পারবেন, রং দেখে বুঝতে পারবেন, কত দ্রুত হচ্ছে বুঝতে পারবেন। আই হোপ অ্যান্সারটা হলো। হোয়াট আর দ্য ওয়েজ অফ স্টপিং আর্টেরিয়াল ব্লিডিং? একটা আর্টারি স্পার্টিং ব্লিডিং অথবা যে কোনো ব্লিডিং যদি হয়, আপনি ওয়ে কি কি ব্লিডিংটা বন্ধ করেন? আমরা কিন্তু ডাক্তার হিসেবে 5th ইয়ার 4th ইয়ারে পড়াশোনা করি, যখন আমরা অনেকে ব্লিডিং দেখলেই ভয় পাই, রক্ত দেখলেই ভয় পাই, এখনো মানে স্টুডেন্ট হিসেবে অনেকে অজ্ঞান হয়েও পড়ে যায়। দেখবেন যে ইতিহাস আছে, প্রথম ওটিতে গেছে ছেলে অথবা মেয়ে, মেয়েরাই বেশি করে এটা, ওটিতে গিয়ে একটা পেট কাটা হয়েছে, নাড়ি ভুড়ি দেখা যাচ্ছে, এটা দেখি পড়ে যায়, যে ভ্যাগাল অ্যাটাক হয়ে যায়। তো হওয়াটাই স্বাভাবিক, রক্ত যেখানে, রুগী সেখানে ভয় পাবে, ডাক্তারও ভয় পায়, কিন্তু সার্জনরা একটু কম ভয় পায়। সার্জনদেরকে যেহেতু এটা ট্যাকেল করতে হয়, ভয় কম পায়। তো এই ব্লিডিং বন্ধ করার কিছু আইকিউ অ্যাপ্লাই থেকে শুরু করে একদম বৈজ্ঞানিক মেথড পর্যন্ত যে অনেকগুলো প্রসেস আছে, এটাই কিন্তু আপনাকে বর্ণনা করতে হবে। সিম্পল আইকিউ থেকে শুরু হবে, যেমন হাতের একটা ব্লিডিং যদি হয়, ফোর আর্মে, রিস্টে, হ্যান্ডে, আপনি হাতটা উঁচু করে রাখলে কিন্তু হার্টের, দেখেন হার্ট পাম্প করছে যেহেতু, সেহেতু তার এগেইনস্ট গ্র্যাভিটি যদি তুমি আপনি ইয়ে করেন, তাহলে হলো নিচের দিকে, সে উপর দিকে ব্লিডিং হতে দিবে না। তাহলে ইলিভেশন, কেমন ইলিভেশন? অ্যাবভ দ্য হার্ট লেভেল। তাহলে আপনার ফিজিক্যাল মেথড কিন্তু এটা। তাহলে গ্র্যাভিটি ইজ অ্যান্টি গ্র্যাভিটিতে আপনাকে গ্র্যাভিটি তৈরি করতে হবে। তাহলে ইলিভেশন হচ্ছে ওয়ান অফ দ্য মেথড। আচ্ছা, তারপরে আপনি তো বসে থাকবেন না, একটা জায়গায় ব্লিডিং হচ্ছে, আপনি কিছু একটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করবেন। ফিঙ্গার প্রেসার থেকে শুরু করে গস, হাতের কাছে যা পাবেন, কাপড় চোপড় যা আছে, তাহলে হচ্ছে প্রেসার। আর একটা এক্সাম্পল হলো হচ্ছে এলিভেশন প্রেসার বাই ডিজিটাল প্রেসার, বাই হ্যান্ড প্রেসার, বাই কাপড় প্রেসার, বাই গস প্রেসার, ওটিতে হলে পরে বাই গস প্রেসার। তাহলে ফিজিক্যাল মেথড গেল। এবার আসেন আপনি কিছু সার্জিক্যাল, না আরো আছে, মনে করেন যে হাতে ব্লিডিং হচ্ছে, পায়ে ব্লিডিং হচ্ছে, আপনি যদি উপরে একটা টর্নিকুইট বেঁধে দেন, তাহলে টর্নিকুইটটা কি ব্লাড বন্ধ করবে না কিছুটা? যেমন রেডিয়াল আর্টারি ব্লিডিং হয়েছে, এখন আপনি এলবোতে অথবা হচ্ছে মিড আর্মে একটা টাইট করে টর্নিকুইট দিয়ে দিলেন, তাহলে আর হাতে ব্লিডিং হলো না। মানে যে পরিমাণ ব্লিডিং হবে সেই পরিমাণ তো হবে না। নাহলে রেডিয়াল আর্টারি যদি 10 মিনিট ব্লিডিং করে, 8 মিনিট ব্লিডিং করে, তাহলে কিন্তু 5 লিটার রক্ত কিন্তু বের হয়ে যাবে রেডিয়াল আর্টারি যদি স্পার্টিং ব্লিডিং করে। ইভেন ব্রাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি বেশি লাগবে না, 1 মিনিট 2 মিনিটে সব বাইরে চলে যাবে। আর অ্যাওর্টা হলে তো বুঝেনি, হ্যাঁ, ও সেকেন্ড দিবে না। অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানোরিজম অনেক সময় রাপচার হয়ে যায়, আমরা বুঝতে পারি না, পেটের ভিতরে রক্ত জমে ওই নিমিষে রোগী মরে যায়। তো টর্নিকুয়েট একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল, যেখানে এক্সটার্নাল ব্লিডিং আমরা থামাতে পারি। তাহলে এগুলো সবই ফিজিক্যাল মেথড। এবার আসেন কিছু সার্জিক্যাল মেথড আপনি ইউজ করেন। সার্জিক্যাল মেথডের ভিতরে আপনি প্রথমে উনটা দেখবেন, দেখে যে জায়গা থেকে রক্ত আসতেছে সেখানে আপনি ওই যে আর্টারি ফরসেপস দিয়ে আপনি ক্ল্যাম্পিং করবেন। তাহলে ক্ল্যাম্পিং উইথ আর্টারি ফরসেপস। ক্ল্যাম্প যদি না হয়, অথবা আপনার হাতে পাশে যদি সুতা থাকে, তাহলে সুতা দিয়ে বাইট দেওয়া যায়, তাহলে এটার নাম হলো লাইগেশন অফ দ্য ভেসেলস অথবা আর্টারি। এটা টাইট করে বেঁধে দেওয়া যায়। তাহলে ক্ল্যাম্পিং, লাইগেশন হচ্ছে ইয়ে মেথড, কি বলে, সার্জিক্যাল মেথড। আচ্ছা, মানে সুচারিং আর কি। সার্জিক্যাল মেথড আর নাই। কোনো অর্গান অথবা এমনই বিচ্ছিরি রকমের, এত বেশি রকমের ব্লিডিং হচ্ছে, আপনি অর্গানটাকে কিন্তু পুরোটাই অ্যাম্পুটেশন করে দিতে পারেন। তাহলে অ্যাম্পুটেশন পর্যন্ত কিন্তু আমাদের যেতে হতে পারে ব্লিডিং এর কন্ট্রোল হিসেবে। আচ্ছা, তারপরে আসেন কিছু কেমিক্যাল গ্লু পাওয়া যায়, আঠা, রাবারের আঠা।
এই রাবারের আঠা দিয়েও কিন্তু সেটা হচ্ছে অবশ্যই বায়ো অ্যাবজর্বেবল হতে হবে শরীরের সাথে। আপনি তো গাছের রাবার দিতে পারবেন না, আপনি বায়ো অ্যাবজর্বেবল হতে হবে। তাহলে সেটা যেমন হচ্ছে ফিব্রিন গ্লু দিয়ে কিন্তু আমরা ওই ভেসেলটাকে সিল করে দিতে পারি। এগুলো অ্যাডভান্স কথাবার্তা। তারপরে আসেন আপনার কিছু হিমোস্ট্যাটিক এজেন্ট আছে, এটাই হিমোস্ট্যাটিক এজেন্ট ফিব্রিন গ্লু। আরেকটা যেমন স্পঞ্জি স্টেট অথবা জেল ফোম, নাম শুনবেন, স্পঞ্জি স্টেট অথবা জেল ফোম। এটা কিছুই না, ফোমের মতন জিনিস কিন্তু বায়ো অ্যাবজর্বেবল, শরীরের সাথে মিশে যায়। এটা কিছুই না, আপনার এক্সট্রিনজিক পাথওয়েতে সে ক্লটিং মেকানিজমকে অ্যাক্টিভেট করবে। একদম জালের মতন ওই ইয়ের মতন ফোমটা লাগিয়ে দিলে পরে ওখানে এক্সট্রিনজিক পাথওয়ে ক্লটিং মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে হিমোস্ট্যাটিক এজেন্ট ফিব্রিন গ্লু, জেল ফোম, তারপর হচ্ছে স্পঞ্জি স্টেট। আরেকটা মেথড হলো ইনজেকশন অ্যাড্রিনালিন। ইনজেকশন অ্যাড্রিনালিন দিলেও কিন্তু ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে ওই এলাকার ছোট ছোট আর্টারি হলে পরে এটা আর্টেরিয়াল ব্লিডিং অথবা ভেনাস ব্লিডিং বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি গুছিয়ে ফেলেন যে অপারেশন ফিল্ডে আমি, যদিও অপারেশন ফিল্ড বলছে, আমি কিন্তু অ্যাজ এ হোল বলছি। অপারেশন ফিল্ডে হ্যাঁ আপনি হাতে অতিরিক্ত ব্লিডিং হলে পরে আপনি ইলিভেট কিছুক্ষণ করতেই পারেন, প্রেসার কিছুক্ষণ দিতেই পারেন, টর্নিকুয়েট অ্যাপ্লাই করতেই পারেন, তারপরে সার্জারি মেথডে ক্ল্যাম্পিং করতেই পারেন আর্টারি ফরসেপ দিয়ে, তারপরে যে সুতা দিয়ে সেলাই করতেই পারেন, লাইগেট করতে পারেন, তারপরে হলো হচ্ছে বেশি ব্লিডিং হলে অ্যাম্পুটেশন করতেই পারেন। ওখানে যেমন লিভারে ব্লিডিং হচ্ছে, যেমন স্প্লিনে ব্লিডিং হচ্ছে, পেট কাটে দেখা গেল লিভার ইনজুরি হয়েছে, পেট কাটলাম, দেখলাম যে লিভার থেকে গল 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 করে রক্ত বেরোচ্ছে, আমি যেমন প্রেসার দিতে পারি, সুতা দিতে পারি, লাইগেট করতে পারি, সেরকম আপনার স্পঞ্জি স্টেট জেল ফোম চাপ দিয়ে ধরে রাখলে পরে কিছুটা ব্লিডিং বন্ধ হয়। শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে তো আমরা হেপাটেক্টমি করতে পারবো না, না পুরাটা লিভার তো ফেলতে পারবো না, আমরা পার্শিয়াল লিভার রিসেকশন করতে পারি, কিন্তু স্প্লিন আমরা পুরোটা কেটে ফেলতে পারি, স্প্লিনেক্টমি করতে পারি, কিডনি আমরা পুরোটা কেটে ফেলতে পারি, রেনাল আর্টারি ইনজুরি আছে তাহলে নেফ্রেক্টমি করতে পারি, এটা আরো বেশি অ্যাডভান্স। অ্যাম্পুটেশন অফ দ্য হাত করতে পারি, পা করতে পারি, যদি খুব বেশি পরিমাণ ব্লিডিং হয়, মানে ইররিপেয়ারেবল যদি হয়, তাহলে অ্যাম্পুটেশন অথবা রিমুভাল অফ দ্য অর্গান, অ্যাম্পুটেশন অফ দ্য লিম্ব অথবা রিমুভাল অফ দ্য অর্গান করা যায়। এখন যদি আপনি বলেন যে ব্রেন থেকে হলে ব্রেন কি রিমুভ করে ফেলবো, তা না, ব্যাপারটা তা না। যে সমস্ত অর্গান ডিসপেন্সেবল সেই সমস্ত অর্গান আমরা রিমুভ করে আমরা ব্লিডিং কন্ট্রোল করতে পারি। সো দিস ইজ হাউ উই ক্যান স্টপ দ্য আর্টেরিয়াল ব্লিডিং বলেন আর ভেনাস ব্লিডিং বলেন আর হচ্ছে ক্যাপিলারি ব্লিডিং বলেন। ক্যাপিলারি ব্লিডিং বন্ধ করার মানে হাতের ফিঙ্গারের না, আই মিন যদি কোনো অ্যাবডোমিনাল সারফেসের, পেরিটোনিয়াল সারফেসের প্রচন্ড উজিং হয়, ক্যাপিলারি ব্লিডিং হয়, তো এগুলো ব্লিডিং এর একটু পরে মনে আছে কোথায় যেন সার্জিক্যাল ব্লিডিং শব্দটা আছে, এগুলোকে সার্জিক্যাল ব্লিডিং বলা হয়। যে এই র সারফেস এরিয়া থেকে যেটা ব্লিডিং হয় সেটা আসলে ওরকম ভেসেলের মুখ বা মাউথ বা ভেসেলের লুমেন ওপেন হয়ে আছে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকে, অথবা ক্লটিং ফ্যাক্টর যা আছে সেটাকে অতিরিক্ত পরিমাণে ফ্লুইড দিয়ে ডাইলুট হয়ে গেছে, তাহলে ডাইলুশনাল কগুলোপ্যাথি বলি আমরা, অথবা ক্লটিং ফ্যাক্টরের ডিসফাংশন বলি, অথবা আমরা ক্লটিং ফ্যাক্টরের ডিসফাংশন বলি, যেমন অ্যাবসেন্সও থাকতে পারে, হিমোফিলিয়া টিমোফিলিয়া, এগুলো তো কিন্তু সার্জিক্যাল ব্লিডিং বলবো তখন। এই সার্জিক্যাল ব্লিডিং কন্ট্রোল করার কিন্তু ওয়ে হলো হচ্ছে, একটু পরে হয়তো আছে দেখুনি, আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব, যে ক্লটিং ফ্যাক্টর সমৃদ্ধ কোনো রক্ত দিলে পারে হবে, অথবা ডাইরেক্ট ক্লটিং ফ্যাক্টর ইনজেকশন দিব, যেমন ক্লটিং ফ্যাক্টর 8, 9, ক্রিসমাস, হিমোফিলিয়া, এগুলোতে আমরা ওইটা দিয়ে আমরা সার্জিক্যাল ব্লিডিংটা কন্ট্রোল করি। ঠিক আছে, তাহলে আমরা আর্টেরিয়াল ব্লিডিং কন্ট্রোল আমরা করলাম। ও আরেকটা বলি নাই, ডায়াথার্মি দিয়ে কিন্তু একটা ব্লিডিং কন্ট্রোল করা যায়, পুরায় দিলে পারে, সেটা সার্জিক্যালের ভিতরে। ডায়াথার্মি আপনার একটা মেশিনটা হলো আপনার ইলেকট্রিক মেশিন থেকে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি তৈরি হয়, ইলেকট্রন পাস হয়,
ইলেকট্রন পাস হয়ে শরীরের ভিতর দিয়ে যাওয়ার সময় হিট তৈরি করে। এই হিট তৈরি করলে পরে যে জায়গায় আপনি ডায়াথার্মিক পিনটা ধরবেন সেই জায়গায় যে হিট হবে সেই হিটে ওই ব্লিডিং ভেসেলের যে ইলাস্টিন কোলাজেন আছে এগুলো আপনার মেল্টিং হয়ে ওই ব্লিডিং ভেসেলের আপনার মুখটা বন্ধ করে দিবে, মেল্ট হয়ে দুই মুখ বন্ধ করে দিবে। এটা আবার টেম্পারেচার আছে, এত ডিগ্রি টেম্পারেচারে অমুক হয়, এত ডিগ্রি টেম্পারেচারে অমুক হয়, এত ডিটেলস আমাদের জানার দরকার নেই। তাহলে ডায়াথার্মি দিয়ে মেশিন দিয়েও ডায়াথার্মি দুই প্রকার আছে, একটা হচ্ছে মনোপোলার ডায়াথার্মি, বায়োপোলার ডায়াথার্মি। আমরা ওখানে না যাই, বাট ভেসেল পুড়িয়েও আমরা ব্লিডিং কন্ট্রোল করতে পারি। এটা এখন বলতেছে এটাকে কটারাইজেশন বলা হয়। এই ডায়াথার্মি মেশিন দিয়ে কোন ধরনের ভেসেল পুরাইতে সুবিধা হয় এবং আপনার ভেসেল থেকে ব্লিডিং কন্ট্রোল করতে সুবিধা হয়। এনি ভেসেল আপ টু 7 মিলিমিটার ডায়ামিটার ইউ ক্যান ইভেন মানে কটারাইজ অর পোড়ায় ফেলতে পারবেন। এনি ভেসেল আপ টু 7 মিলিমিটার ডায়ামিটার। তাহলে স্যার বলবেন অল দ্য ভেসেলস ক্যান বি কটারাইজড বাই ডায়াথার্মি, আর্টেরিয়াল, ভেনাস এবং ক্যাপিলারি আপ টু 7 মিলিমিটার। তাহলে এই বক্তব্যটা দিলে পরে স্যাররা প্রচন্ড খুশি হবে। আপনি কি জানেন ডায়াথার্মি কিভাবে ভেসেল বন্ধ করে দেয় ব্লিডিং? স্যার ডায়াথার্মি দিয়ে যে হিটটা হয় সেই প্রোটিন কগুলেশন হয়, প্রোটিন কগুলেশন হলে পরে ওই মুখটা বন্ধ হয়ে যায়। আরো হিটে ভেসেলের যে অ্যাডভেন্টিসিয়া, ইন্টিমা এগুলোর যে ইলাস্টিন কোলাজেন আছে সেগুলো মেল্টিং হয়ে ভেসেলটা বন্ধ করে দেয়। আলটিমেটলি একটা থ্রম্বাস ফর্মেশন হয়, সেই থ্রম্বাসটা ওই মুখটা বন্ধ করে দেয়। এখন আপনারা পড়ছেন কিন্তু যে এই থ্রম্বাসটা ছুটে গেলে পারে কিন্তু আবার ব্লিডিং হবে। কিভাবে ছুটে যেতে পারে? অতিরিক্ত প্রেসার, ব্লাড প্রেসার, বেশি ফ্লুইড দিচ্ছেন, কাশি দিচ্ছেন, তাহলে এই যে ছুটে গেলে পরে যে ব্লিডিংটা হয় এটাকে কিন্তু রিঅ্যাকশনারি ব্লিডিং বলে। আপনারা কিন্তু পড়ছেন তখন, খেয়াল করে দেখেন। রিঅ্যাকশনারি ব্লিডিং সাধারণত 24 ঘন্টার মধ্যে হয়ে থাকে। সেটা আপনার কি কি কারণে হয়? যেমন হাই ব্লাড প্রেসার, মানে মেইনলি হচ্ছে ডিসলসমেন্ট অফ দ্য ক্লট এবং স্লিপেজ অফ দ্য লাইগেচার। লাইগেচার যদি ঢিলা হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আমি ওটা সাইড বাই সাইড একটু বলার চেষ্টা করলাম। সো হুইচ ভেসেল? অল দ্য ভেসেলস, আর্টারি, ভেনাস এবং ইত্যাদি, ক্যাপিলারি। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ প্লেন এক্সরে? দেখেন এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু মানে ভেরি ডিফিকাল্ট, মানে ফর এভরিওয়ান অ্যাকচুয়ালি। যারা আমরা কম মানে স্টাডি করছি, বোঝার চেষ্টা করি নাই ক্লাসে, স্যাররা এসে ক্লাস নিয়ে গেছে, এটা বলা ভেরি ডিফিকাল্ট। তো আপনাদেরকে গুছিয়ে গুছিয়ে বুঝতে হবে এবং বলতে হবে। প্লেন এক্সরে, এক্সরে ইজ নাথিং বাট এ ইমিশন অফ ইলেকট্রন অর ফোটন ফ্রম এ এক্সরে মেশিন সোর্স। এক্সরে আবিষ্কার করছে তো আপনারা জানেন রন্টজেন সাহেব 1928 সালে না কত সালে। তারপর থেকে এটা মেডিকেল সায়েন্সে ব্যবহার হচ্ছে। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হলো যে একটা এক্সরে মেশিন থেকে বা এক্সরে সোর্স থেকে, রঞ্জন রশ্মি সোর্স থেকে আমরা ইমিশন অফ প্রোটন, ফোটন অথবা হচ্ছে ইলেকট্রন করি। এই ইমিশনটা চোখে দেখা যায় না, আপনার শরীরের ভিতরে পাস করে চলে যায়। আপনি দেখবেন যে আপনার বুক পিট ওই যে প্লেন এক্সরে চেস্ট করে একটা জায়গায় লাগিয়ে রেখে পিছন দিক থেকে আলো ফেলে। আলো ফেলে মানে হলো হচ্ছে ওই যে ইমিশন করে, সাই করে ঠাস করে সুইচ মারে, পাস হয়ে চলে যায় শরীরের ভিতর দিয়ে। তাহলে ডিউরিং পাসিং অফ দিস ফোটন অর ইলেকট্রন থ্রু দ্য বডি, এটা শরীরের টিস্যুর কম্পোজিশন, ডেনসিটি এবং অ্যাটমিক নাম্বার এগুলোর উপর ভিত্তি করে এই কিছু অ্যাবজর্ব হয় আর কিছু ডাইরেক্টলি পাস হয়ে চলে যায়। তাহলে যত ডেনসিটি বেশি হয় সেগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। আর যেমন পাস হয়ে চলে যায়, লাংসের বাতাসের ভিতর দিয়ে সাই করে পাস হয়ে চলে যায়। তাহলে এই পাস হয়ে যাওয়ার ক্ষমতাটাকে ব্ল্যাকেনিং বলা হয়। পাস হয়ে চলে যাওয়ার, ওই প্রান্তে চলে যাওয়ার, বডি পার হয়ে চলে যাওয়ার ক্ষমতাটাকে বলা হয় ব্ল্যাকেনিং। ব্ল্যাকেনিং করে ওই যে উল্টা পাশে যে এক্সরে ফিল্মটা থাকে
সেই ফিল্মের উপরে ব্ল্যাকেনিং তৈরি করে। আর যেই জায়গাটা পাস হতে পারে না, ফোটন যেতে যেতে মনে করেন যে স্পাইন, চেস্ট করতেছেন, লাংসের ভিতর দিয়ে সব পাস হয়ে চলে গেল, ওই উল্টা দিকের যে ফিল্মে সেই লাংসের মানে আউটলাইন বরাবর যে জায়গাগুলো দিয়ে পাস হয়ে চলে গেছে সেই আউটলাইন বরাবর ব্ল্যাকেনিং তৈরি করে। দ্যাট ইজ দ্য আউটলাইন অফ দ্য লাংস অ্যাকচুয়ালি। এখন আসেন, মাঝখানে দেখা যায় যে ভার্টিকাল কলাম পরিষ্কার সাদা সাদা দেখা যায়, তাহলে এখানে ফোটন এবং ইলেকট্রন অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়ে গেলে সেই ব্ল্যাকেনিংটা থাকে না, সাদা হয়ে যায়। তাহলে আমরা বলবো যে এক্স রে প্রিন্সিপালটা হলো যে প্যাসেজ অফ or emission of photon or electron from a X-ray source during passing through the body of this energy, some amount is absorbed or passes away according to the density of the composition of the tissue, producing variable degrees of the blackening or whitening. The less density of the tissues, the blackening will be more. The more density of the tissues, the whitening will be more. This is how a radiographic film will be produced behind the body while passing of this energy. আমার মনে হয় যে এইটুকু যে আপনি যদি বাংলা ইংরেজি মিলে বলেন is enough plain X-ray mechanism. তো এই এক্স-রে করে অ্যাকিউট অ্যাবডোমেন মানে হলো সার্জারিতে বলেন আর মেডিসিনে বলে পেট ব্যথা নিয়ে আসে, পেইন ইন অ্যাবডোমেন, সিভিয়ার পেইন। এই পেইনটা নন ট্রমাটিক পেইন হয়, সাধারণত নন ট্রমাটিক পেইন হয় এবং নন অ্যাক্সিডেন্টাল পেইন। এই পেইনটা এতই বেশি করে যে ওই রোগীটাকে বা পেশেন্টটাকে ডিসেবল করে অর ইম্পেয়ার করে পেশেন্টটাকে ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিকে, এটাকে অ্যাকিউট অ্যাবডোমেন বলা হয়। তাহলে নন ট্রমাটিক অরিজিন অফ দ্য অ্যাবডোমিনাল পেইন which causes the patients very severe in pain as well as impairs the daily activities of the patient. Some of the condition very frequently requires surgical intervention, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন লাগেও না, যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট এক্সাজারবেশন অফ দ্য পিইউডি, এগুলো কিন্তু আপনার সার্জারি লাগে না। আপনি লাস্ট লাইনটা যুক্ত করবেন সাম অফ দ্য কন্ডিশন মে রিকোয়ার, এটা অ্যাকিউট অ্যাবডোমিনাল সংজ্ঞা বলতেছে। এখন একটা এক্স-রে দিয়ে কি কি অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন ডায়াগনোসিস করি সেটা বলছে যে হাউ ইট হেল্পস প্লেন এক্স-রে। তাহলে আপনি দেখেন একটা প্লেন এক্স-রে যদি আপনি করেন তাহলে অ্যাবডোমিনাল মনে করেন অ্যাকিউট অ্যাবডোমিন, আপনারা তো জানেন বোধহয় যে অ্যাকিউট অ্যাবডোমিনাল কারণ কিন্তু ওই নন অ্যাবডোমিনাল কজও কিন্তু আছে, অর্থাৎ যদি লাংসের ছবি উঠে ভেসে উঠে নিউমোনিয়া কিন্তু নন অ্যাবডোমিনাল কজ, এই নিউমোনিয়া কিন্তু ধরা যায়, কিন্তু এটা আগে বলা যাবে না, আমি পরে বলছি। প্রথমে ধরেন যত পাথর আছে, পাথর সমৃদ্ধ রোগ, সেই রোগগুলি এই পাথরগুলো রেডিও অপেক্ষা সাদা হয়ে যায় না, কারণ পাথরগুলোর ডেন্সিটি বেশি, তো এক্স-রে পাস করতে পারে না। তাহলে স্যার এটা ডায়াগনোসিস করতে পারে স্যার অ্যাকিউট মানে আই মিন রেনাল ক্যালকুলাস, ইউরিনারি ক্যালকুলাস, 10 to 15% গলব্লাডার ক্যালকুলাস, যদিও এটা বলাটা ঠিক না, কারণ গলব্লাডার ক্যালকুলাস কিন্তু খুবই কম প্লেন এক্স-রেতে আসে, তদুপরি কিন্তু বলা যেতে পারে। তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে এক্স-রে অ্যাবডোমেন করলে আপনি ভেরিয়েবল অ্যামাউন্ট অফ গ্যাসিয়াস ডিস্টেনশন অফ দ্য বাউল লুমেন, এটা স্মল ইন্টেস্টাইন হলে পারে এক ধরনের প্রেজেন্টেশন বা এক ধরনের দেখতে হবে, আর লার্জ ইন্টেস্টাইন হলে পারে এক ধরনের দেখতে হবে। আমি বলছি তাহলে এই যে গ্যাসিয়াস ডিস্টেনশন দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে, কারণ গ্যাসগুলো পাস করে যেতে পারে নাই। আমরা যে মুখ দিয়ে যে আমাদের বেলচিং হয়, তারপর হচ্ছে ডেফিকেশন হয়, এগুলোর মাধ্যমে কিন্তু গ্যাস কিন্তু চলে যায়। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে এটা যেতে পারে না, তখন গ্যাসিয়াস ডিস্টেনশন হয়। কন্টিনিউয়াসলি আমাদের ইন্টেস্টাইনে কিন্তু গ্যাসিয়াস প্রোডাকশন হচ্ছে ডিউ টু ব্যাকটেরিয়াল প্রলিফারেশন এবং এনজাইমেটিক ডিগ্রেডেশন, এগুলোর কারণে। তো গ্যাসিয়াস ডিস্টেনশন হতে হতে আমাদের ইন্টেস্টাইনে কি সিক্রেশন হচ্ছে না, ইন্টেস্টাইনাল ফ্লুইড, সাক্কাস ইন্টারিকাস বলেন, অমুক বলেন, জুস বলেন, সেই জুস গুলো কি অবস্ট্রাকশন পার হয়ে চলে যেতে পারবে? পারবে না। তখন সেই জুস গুলো, ফ্লুইড গুলো কিন্তু ওই লুমেনের ভিতরে জমা হতে থাকবে।
তাহলে জমা হতে হতে ফ্লুইডও জমা হচ্ছে, গ্যাসও জমা হচ্ছে। তাহলে কোনটা উপরে থাকবে? ফ্লুইড উপরে থাকবে না গ্যাস উপরে থাকবে? গ্যাস উপরে থাকবে। তাহলে গ্যাস উপরে, ফ্লুইড নিচে, তাহলে একটা গ্যাস ফ্লুইড লেভেল একটা কিন্তু পাওয়া যায়, মাঝখানে একটা দাগ পাওয়া যায়, সমান সমান দাগ। আপনি অবশ্যই এক্সরেটা সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে করতে হবে। দাঁড়িয়ে থেকে করলে পরে আপনি গ্যাস ফ্লুইড লেভেল পাবেন। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আপনাকে হেল্প করলো যে স্যার জমা হয়ে গেছে অনেক গ্যাস, অনেক ফ্লুইড, তার মানে পাস করতে পারে নাই স্যার, এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আর অনেক মোটা মোটা ইন্টেস্টাইনাল লুমেন লাগতেছে, গ্যাসিয়াস ডিস্টেনশন। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আর একটা এক্সাম্পল, চরমতম এক্সাম্পল হচ্ছে এক্সরে দিয়ে আপনি ডায়াগনোস করতে পারেন। এবার আসেন, এটা তো গেল লুমেনের ভিতরে গ্যাস। লুমেনের ভিতরে গ্যাস না হয়ে যদি লুমেন থেকে লুমেনটা ফুটা হয়ে যদি বাইরে চলে আসে, তো কোথায় আসবে? পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে। পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে আসলে পরে এই গ্যাসটা কি পেরিটোনিয়াল ক্যাভিটিতে সমানভাবে থাকবে, নাকি বাতাসটা উপরের দিকে জমতে থাকবে? নিশ্চয়ই উপরের দিকে জমতে থাকবে। তখন ডায়াফ্রাম হচ্ছে পেটের আর বুকের হচ্ছে ব্যবধান। তাহলে ডায়াফ্রামের নিচে লিভারের সারফেসের উপরে আপনার গ্যাসটা ক্রিসেন্টিক আকারে, চাঁদের মতন আকারে কালো একটা ফ্রি গ্যাস শ্যাডো পাওয়া যাবে। ওটা কিন্তু ইন্টেস্টাইনাল লুমেনের ভিতরে না। তাহলে এই যে ফ্রি গ্যাস শ্যাডো আপনি যদি ডায়াফ্রামের নিচে, দুই ডায়াফ্রামের নিচে যদি পেয়ে যান, বিশেষ করে রাইট সাইডে, লেফট সাইডে কেন না, লেফট সাইডে ফান্ডিক গ্যাস শ্যাডো থাকে, অনেক সময় ওভারল্যাপ করে দেখতেও পাওয়া যায় না, বোঝাও যায়। তো এই ডায়াফ্রামের নিচে যদি আপনি ক্রিসেন্টিক ফ্রি গ্যাস শ্যাডো পান এক্সরে করে, তাহলে কালো কালো ব্ল্যাকেনিং, তাহলে আপনি কিন্তু পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস আপনি ডায়াগনোস করতে পারবেন। কি কি? ডিওড্রাল পারফোরেশন, স্টোমাক পারফোরেশন, স্পলেন্টেস্টাল পারফোরেশন, রেকটাল পারফোরেশন, এগুলো কিন্তু আপনি ডায়াগনোস করতে পারবেন। তাইলে সামারি যদি, আচ্ছা আরো হলো মনে করেন অ্যাওর্টিক ক্যালসিফিকেশন ডায়াগনোস করতে পারবেন। অ্যাওর্টিক ক্যালসিফিকেশন এগুলো রেয়ার আপনি, আচ্ছা ঠিক আছে। তাহলে ইন সামারি যদি আমি বলি, তাহলে আচ্ছা প্যানকেটিক ক্যালকুলাই ডায়াগনোস করা যায় না? প্যানকেটিক ক্যালকুলাই এমপিডি বরাবর যে প্যানকেটাইটিস হয়েছে, এমপিডি বরাবর যে পাথরগুলো জমছে, সেই পাথরগুলো কিন্তু দেখা যায় প্যানকেটিক ক্যালকুলাই ইন কেস অফ অ্যাকিউট প্যানকেটাইটিস। আচ্ছা, তারপরে আসেন এগুলোকে আমরা গুছিয়ে ফেলি। তাহলে কি কি জিনিস ডায়াগনোস করলাম? ক্যালকুলাই, রেনাল ক্যালকুলাই, ইউরিটারি ক্যালকুলাই, ব্লাডার ক্যালকুলাই। নিচে আসেন, অসুবিধা কি? আপনি আসেন কিডনির, অনেক সময় টিউবারকুলোসিস হলেও কিন্তু এই সাদা হয়ে যায়, এটা মিল্কি হোয়াইট মানে কিডনি হয়, মিল্কি হোয়াইট কিডনি, এটাকে বলে চকি কিডনি, চকের মতো। টিউবারকুলোসিস হলে কিন্তু ডায়াগনোস করা যায়, এরকম আউটলাইন হয়ে যায়। আপনি গলব্লাডার ক্যালকুলাই ইন কেস অফ 10 to 15%। আপনি কি জানেন যে গলব্লাডারের এমপাইমা হলে অথবা গলব্লাডার ওয়ালে যদি এমফাইসেমাটাস পলিসিস্টাইটিস হয়, গলব্লাডার ওয়াল আপনার ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি অথবা ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস, এইটা দিয়ে যদি আপনার পলিসিস্টাইটিস করে, গলব্লাডারের ওয়ালেও কিন্তু গ্যাস পাওয়া যায়। এই গলব্লাডারের ওয়ালটা আউটলাইন হয়ে যাবে গ্যাসিয়াস বরাবর। তাহলে সেক্ষেত্রে এই গ্যাস ইন দা ওয়াল অফ দা গলব্লাডার, এমফাইসেমাটাস পলিসিস্টাইটিস কিন্তু ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, গলব্লাডার গেল, প্যানকেটিক ক্যালকুলাই গেল, তাহলে অ্যাওর্টিক ক্যালকুলাই গেল, ক্যালসিফিকেশন গেল। দেখেন কতগুলো কিন্তু ডায়াগনোস করতে পারলেন। এবার আসেন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এবার আসেন আপনি পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, এক্সরে দিয়ে আপনি ডায়াগনোস করতে পারলেন। প্লেন এক্সরে, কন্ট্রাস্ট এক্সরে কথা বাদ দিলাম। এগুলো বলতে পারলে আর কিছু লাগবে? সারারা তো মেলা অনেকগুলো ডায়াগনোস হয়ে যাবে। হোয়াট আর দ্য এক্সরে ফাইন্ডিংস ইন কেস অফ লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন? আমি আগেও বলছি যে স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে আর লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে দুই ধরনের ফাইন্ডিংস পাওয়া যায়। আপনারা জানেন যে স্মল ইন্টেস্টাইন সেন্ট্রালি অবস্থান করে এবং এর লুমেনটা একটু কম। তাহলে সেন্ট্রালি প্লেসড গ্যাসিয়াস ডিস্টেনশন যদি হয়, লুমেনের ডায়ামিটার একটু কম যদি হয়, লুমেনের ডায়ামিটার এক্সরেতে স্কেল দিয়ে মেপে করা যায়।
ওই 100% ফিল্ম এটা সেটা ডিজিটাল ফিল্ম ওরা ভালো মতো করতে পারে, আমরা যদি না করতে পারি রেডিওলজিস্টরা করতে পারে। ওরা বলে দেয় যে লুমেনের ডায়ামিটার এত গ্যাসিয়াস ডিস্টেনশন হয়েছে বা ইত্যাদি। তো সেন্ট্রালি প্লেসড স্মল ইন্টেস্টাইনাল অল্প লুমেন গ্যাসিয়াস ডিস্টেনশন, আর স্মল ইন্টেস্টাইন যদি হয় তাহলে কিন্তু ওই যে সার্কুলার যে ভালভগুলো ছিল ভিতরে, সেই সার্কুলার ভালভগুলো কিন্তু প্লিকা সেমি সার্কুলারিস বা সার্কুলারিস হিসেবে বাইরে ভালভুলি কনভেন্টিস আকারে প্রকাশ পাবে। ওই ইয়াতে এক্সরেতে দাগ 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 একটা সমানভাবে স্পেসিং হয়ে দাগ 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 ঘন 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 ঘন, এটাকে ভালভুলি কনভেন্টিস বলা হয়। তাহলে এটা হলো স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার। আরো কিছু যোগ করা যায়, এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যায় সেন্ট্রালি, এবং এই এয়ার ফ্লুইড লেভেল পেলভিস থেকে শুরু করে এপিগ্যাস্ট্রিক পর্যন্ত যদি আপনি দেখেন মোয়ের মতন স্টেপ ল্যাডার প্যাটার্নে যদি যেতে থাকে তাহলে কিন্তু জেজুনাল বলা হয়। আর ফিচারলেস আইডিয়াল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলা হয়, যে এটা কোনো ফিচার থাকে না, কেমন জানি হিবিজিবি হিবিজিবি হিবিজিবি, বাট এয়ার ফ্লুইড লেভেল কিন্তু কম বেশি সবারই থাকে। তাহলে গেল আমরা স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের এক্স রে ফাইন্ডিংস কিন্তু বলে দিলাম। কথাগুলো কিন্তু গুছিয়ে কিন্তু আপনাদেরকে বলতে হবে। সেন্ট্রালি প্লেসড গ্যাসিয়াস ডিস্টেনশন মার্কড valvuli conventis with air fluid level may have step ladder pattern or featureless হয়ে গেল। লার্জ ইন্টেস্টাইন এটা পেরিফেরালি প্লেস থাকবে এবং লুমেনটা একটু বড় থাকবে, গ্যাসিয়াস ডিস্টেনশন থাকবে, ভালভুলি কনভেন্টিস থাকবে না, এখানে এখানে থাকবে হস্টাল মার্কিং থাকবে। এটা একটু গ্যাপ দিয়ে দিয়ে বেশি পরিমাণ গ্যাপে গ্যাপে এই মার্কিংটা থাকবে এবং কমপ্লিট থাকে না। এটা এটা হচ্ছে পুরো লুমেনটাকে কেটে দেয় না। এটা হস্টাল ফিল্ড ভালভ আপনি দেখছেন না, যে লুমেনের অর্ধেক যায় আবার একটু উপরে লুমেনের অর্ধেক যায়, তাহলে এরকম হস্টাল ফোল্ডস থাকবে। দিস আর দ্য টিপিক্যাল এক্সাম্পল অফ লার্জ ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, পেরিফেরালি প্লেসড, কিন্তু পেটের পেরিফেরালি, সেন্ট্রালি না। আরো কিছু আছে, ওগুলো আমি বললাম না। তারপর আসেন হোয়াট ইজ ক্রায়োপ্রিসিপিটেট। শর্টকাটে করে ফেলি, আমরা যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ব্লাড থেকে, ফ্রেশ ব্লাড থেকে আমরা যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা নিতে পারি, উপরে প্লাজমা জমবে, নিচে ব্লাড সেলগুলো জমবে। তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকে বের করে নিয়ে এসে যদি আমি আরো যদি প্রেসিপিটেট করতে পারি তাহলে এটাকে ক্রায়োপ্রেসিপিটেট বলে। তাহলে সুপারনেটেন্ট পোরশন অফ দা বা সুপারনেটেন্ট ফ্র্যাকশন অফ দা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইজ নোন অ্যাজ ক্রায়োপ্রেসিপিটেট। এটা সমৃদ্ধ কিসে কিসে হয়? ক্লটিং ফ্যাক্টর সমৃদ্ধ হয়, সাধারণত ফ্যাক্টর 8 এবং ফিব্রিনোজেন সমৃদ্ধ। দেখা গেছে এটাকে প্রেসিপিটেট করলে ফ্যাক্টর 8 বেশি থাকে এবং ফিব্রিনোজেন বেশি থাকে, তাহলে ইট ইজ রিচ ইন অমুক। এবং এটা -40 থেকে -50 ডিগ্রি পর্যন্ত আপনার এটাকে স্টোর করা যায়, 2 বছর পর্যন্ত এটা হাফ লাইফ থাকে ক্রায়োপ্রেসিপিটেট। তাহলে কোথায় কোথায় দিব আমরা? ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হিমোফিলিয়া দিতে পারি, ফিব্রিনোজেন যেখানে কম থাকে সেখানে দিতে পারি, লো ফিব্রিনোজেন স্ট্যাটাস। আমরা যদি কোগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে কোনো একটা জায়গায়, যেমন আপনি একটা ট্রমা হলো, অনেক ব্লিডিং হলো, ডাক্তাররা আমরা সবাই মাউন্ট হয়ে গেলাম, মানে জোর করে ফ্লুইড দিচ্ছি, ফ্লুইড দিয়ে, রক্ত না দিয়ে ফ্লুইড দিয়ে আমরা সারা শরীরে ফ্লুইড দিয়ে ব্লাডটাকে রিপ্লেস করে দিলাম। তাহলে যেতটুকু ক্লটিং ফ্যাক্টর ছিল, যতটুকু ক্লটিং ফ্যাক্টর কিন্তু ডাইলুট হয়ে গেল, এ আর কাজ করবে না ঠিক মতো। তাহলে এই অবস্থাটাকে বলা হয় ডাইলুশনাল কগুলোপ্যাথি অথবা ট্রমাটিক কগুলোপ্যাথি বলা হয়, অথবা হিমোরেজিক কগুলোপ্যাথি বলা হয়। তো এই অবস্থাতে আমি এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা একটা ইম্পর্টেন্ট আপনার কম্পোনেন্ট যেটা দেওয়া যায়, আবার ক্রায়োপ্রেসিপিটেটে দেওয়া যায়। তাহলে আপনি বলবেন কগুলোপ্যাথিক হিমোরেজে দেওয়া যায়, মাল্টিপল ব্লাড ট্রান্সমিশনে দেওয়া যায়। আমি কিছু ফ্রেশ ব্লাড দিলাম, আমি কিছু ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিলাম, আমি কিছু ক্রায়োপ্রেসিপিটেট দিলাম। ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোগুলেশনও আপনি দিতে পারেন, যেখানে আপনার ক্লটিং ফ্যাক্টর গুলো
দুর্বল ফাংশন অথবা কমে গেছে, কাজ করে করে বেশি বেশি এক্সস্টেড হয়ে গেছে, সেখানে আপনি ক্রায়োপ্রেসিপিটেট দিতে পারেন। তাহলে যে সমস্ত জায়গায় ক্রায়োপ্রেসিপিটেট দিচ্ছেন আপনি, তার এক ধাপ উপরে কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। সুতরাং আপনি ওইটাও কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমার উত্তরেও কিন্তু দিতে পারবেন যে আমরা কোথায় কোথায় ইউজ করি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। একই কিন্তু ঘটনা অতিরিক্ত ভাবে আসবে, হয়তো বার্নের পেশেন্ট আসবে, প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট আসবে, প্লাজমা লসের পেশেন্ট আসবে, এগুলোতে আপনি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারবেন। তারপর প্রোটিন ডিফিসিয়েন্সির পেশেন্ট আসবে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইজ ভেরি মাচ রিচ ইন হিউম্যান অ্যালবুমিন। তাহলে গেল। হোয়াট ডাজ ইট কন্টেন, তাহলে আমি বলে দিলাম। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ইউজ, সেটাও কিন্তু বলে দিলাম। ঠিক আছে। হোয়াট ইজ সেপটিক শক? সেপটিক শক হলো সেপ্টিসিমিয়ার কারণে হয়, সেপসিসের কারণে হয়। সেপসিস কি দিয়ে হয়? সাধারণত গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে হয়, গ্রাম পজিটিভ দিয়েও হতে পারে, ভাইরাস দিয়েও হতে পারে এবং ফাঙ্গাস দিয়েও হতে পারে। আপনার রবিনসে এই চারটা কথাই লেখা আছে। তো বেশিরভাগই গ্রাম নেগেটিভ এন্ডোটক্সিন দিয়ে হয়, লাইপোপলিস্যাকারাইড মিডিয়েটেড। তো এই এন্ডোটক্সিন শরীরে কিন্তু যুদ্ধ করতে থাকে, যুদ্ধ করতে করতে ফাইট করতে থাকে, শরীরের কম্পোনেন্ট গুলো অ্যাক্টিভেট হয়ে যায় এন্ডোটক্সিনের বিরুদ্ধে। কি কি? যেমন লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, সবগুলা রাগান্বিত হয়ে যায়, সবগুলা ফাইট করতে করতে কিছু বিচ্ছিরি বিচ্ছিরি জিনিস নিঃসরণ করে। ইন্টারলিউকিন 1, কেমোকাইন, হাবিজাবি, এগুলো সবকিছু নিঃসরণ করে, যেগুলো কিন্তু সারা বডিতে বাজে বাজে ইফেক্ট করে। প্রোস্টাগ্ল্যান্ডিন, ইন্টারলিউকিন, লিকোট্রাইন, C4, D4, E4, এগুলো কিন্তু বডিতে ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বাড়ায় দেয়, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল লুমেনের গ্যাপ ছিল এগুলোকে বাড়ায় দেয়, বাড়ায় দিয়ে কিন্তু ভেসেলের যে কন্টেন্ট গুলো ছিল, প্রোটিন টোটিন ছিল, সব বের করে দেয়। লাংসে পানি জমায় দেয়, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, পালমোনারি ইডিমা করে দেয়। কোথায় ছিল লাইপোপলিস্যাকারাইড আর কোথায় গেল লাংসে পানি জমা হওয়া? This is nothing but due to activation of the humoral component and immunological component of the body to endotoxin, লাইপোপলিস্যাকারাইডের প্রতি বা ওই ইনফেক্টিভ এজেন্টের প্রতি। আমি একটা ভূমিকা দিলাম, তাহলে সেফ। আচ্ছা, তাতে করে কি হলো? বেশিরভাগ কম্পোনেন্ট গুলি, ওই যে হিউমারাল কম্পোনেন্ট বললাম, ইমিউনোলজিক্যাল কম্পোনেন্ট বললাম, বেশিরভাগ কম্পোনেন্ট গুলি দেখা যাচ্ছে ভেসো ডাইলেটেশন করে। তাহলে আর্টারি ডাইলেটেশন করে, এদিকে ভেনাস ডাইলেটেশন করে, সব ফ্লুইড গুলি পেরিফেরিতে চলে এসে মানে ভেসে যায়, পেরিফেরি ইডিমা হয়। এই জন্য এই শকটাকে কিন্তু ডিস্ট্রিবিউটিভ শক বলা হয়। অর্থাৎ ভেসো ডাইলেটেশনের কারণে একদম পেরিফেরালি ব্লাড পুলিং হয়ে পেরিফেরাতে মানে ব্লাড সমৃদ্ধ বা ফ্লুইড সমৃদ্ধ হয়ে যায়। সেই জন্য এটাকে ডিস্ট্রিবিউটিভ শক বলা হয়, যে সমস্ত ফ্লুইড ভেসেল সিস্টেমের ভিতরে ডিস্ট্রিবিউট হয়ে চলে গেল। হার্টে ফিরতে পারলো না ঠিক মতন, পাম্প করতে পারলো না ঠিক মতন, এদিকে লাংসে এক্সচেঞ্জ হতে পারলো না ঠিক মতন। সো ডিস্ট্রিবিউটিভ শক, সেপটিক শক ইজ এ ডিস্ট্রিবিউটিভ শক ইন রেসপন্স টু কি? এন্ডোটক্সিন অথবা সেপসিস, ইন রেসপন্স টু সেপ্টিসিমিয়া। আর ভিতরের গল্পগুলি আমি কিন্তু বললাম। Septic shock is a distributive shock in response to sepsis, septicemia or endotoxin. আর ভিতরে গল্প মেকানিজমটা ওইটা ডিস্ট্রিবিউটিভ শক। আর কি কি এরকম ডিস্ট্রিবিউটিভ শক আছে যেখানে ভেসোডাইলেটেশন হয়? সব ভেসোডাইলেটেশন মানেটা কি? ভেসোডাইলেটেশন হলে আপনি তো জানেন বোধহয় যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কিন্তু কমে যায়। ভেসো কনস্ট্রিকশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর ভেসোডাইলেটেশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়। তো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, আমরা জানি না যে ব্লাড প্রেশার সমান সমান কার্ডিয়াক আউটপুট গুণিত টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, জানি আমরা কার্ডিয়াক আউটপুট গুণিত টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ব্লাড প্রেশার সমান সমান। তাহলে এই যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, তাহলে আপনার ব্লাড প্রেশার কমে যাবে। দিস ইজ হাউ ডিস্ট্রিবিউটিভ শক কজিং হাইপোটেনশন অথবা শক। আর কি কি এক্সাম্পল আছে আপনার কি বলে ডিস্ট্রিবিউটিভ শকের? আর এক্সাম্পল আছে যে সমস্ত জায়গায় ভেসোডাইলেশন হয়। আপনি জানেন যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনকে যদি আমি কমায় দিই অথবা উইথড্র করি, সিম্প্যাথেটিক মানে কি? অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন,
এটাকে কমায় উজ্জ্ব করলে পরে কি হবে? এটা কি কনস্টিটিউট করতে পারবে, ভেসো কনস্টিটিউট করতে পারবে? তাহলে কি কি কারণে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন উজ্জ্ব করা যায়? আপনি একটা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়েও কিন্তু আপনি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি উজ্জ্ব করতে পারবেন। তখন ওটার নাম হয়ে যায় স্পাইনাল শক। তখন নাম হয়ে যায় স্পাইনাল শক। তাহলে নিউরোজেনিক শক, এটাকে বলে নিউরোজেনিক শক। তাহলে স্পাইনাল শক বা স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেটা দিয়ে হলো নিউরোজেনিক শক, এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ শক ডিউ টু উইথড্রল অফ দ্য সিম্প্যাথেটিক আউটফ্লো। তখন ভেসোডাইলেশন হবে। আর কি আছে ডিস্ট্রিবিউটিভ শক? অ্যানাফাইলেকটিক শক, টাইপ 4 হাইপারসেনসিটিভ। এই অ্যানাফাইলেক্সিসে দেখবেন আপনি লিকোট্রাইন C4 D4 E4 এবং আরো অনেক কেমিক্যাল মেডিয়েটরস, হিস্টামিন এগুলো রিলিজ হয় প্রোস্টাগ্ল্যান্ডিন, যেগুলো বেশিরভাগই ভেসোডাইলেশন করে। তখন অ্যানাফাইলেক্সিসের একটা অন্যতম চিকিৎসা আপনার ফার্মাকোলজিতে করছেন, দেখছেন, বলছে যে ইনজেকশন অ্যাড্রিনালিন। কারণ ভেসোডাইলেশনটাকে কমায় দিতে হবে, ভেসো কনস্ট্রিকশন করতে হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াতে হবে। সো আমি পাশাপাশি বলে দিলাম যে ডিস্ট্রিবিউটিভ শকের আর কি কি एग्जांपल আছে। আচ্ছা, হোয়াট ইনভেস্টিগেশন উড ইউ লাইক টু ডু ইন সেপটিক শক? সেপটিক শক তো আপনারা জানলেন যে এটা এন্ডোটক্সিন, সেপসিস, সেপটিসিমিয়া এগুলো দিয়ে হয়। তাহলে ইনভেস্টিগেশন কি করবেন? নরমাল ইনভেস্টিগেশন আমরা কি কি করি শকের জন্য? আমি যদি এক্সামিনেশন সম্পর্কেও বলি, পালস দেখলাম, বিপি দেখলাম, ইউরিন আউটপুট দেখলাম, এটা মনিটরের ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন দেখলাম। এগুলোই কিন্তু আপনি ইনভেস্টিগেশনে কাজে লাগাতে পারবেন। কি, অক্সিজেন যদি কমে যায় তাহলে অ্যানারোবিক ইয়ার মাধ্যমে, রেসপিরেশনের মাধ্যমে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। নরমাল শকেও যা ইনভেস্টিগেশন করবেন, সেপটিক শকেও তাই ইনভেস্টিগেশন করবেন। নরমাল শকেও যা করবেন, সেপটিক শকে করবেন। তাহলে সিরাম ল্যাকটেট, বেস ডিফিসিট, তারপর হচ্ছে মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন খুব ইম্পর্টেন্ট সেপটিক শকে। সিরাম ল্যাকটেট, বেস ডেফিসিট, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটাকে বলা হয় আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ইন সেপটিক শক। এখন আপনি কজ ধরার জন্য কি কি দিয়ে সেপসিস হয়েছিল আপনি করতে হবে না? একটা ব্লাড কালচার করবেন না? একটা করবেন না? একটা সিএসএফ কালচার করবেন না? একটা অ্যাবসেস হয়েছে, ইন্টারঅ্যাবডোমিনাল অ্যাবসেস, সেই অ্যাবসেস থেকে আপনি কালচার করতে পারেন না? একটা গ্যাংগ্রিন হয়েছে, সেখান থেকে আপনি কালচার করতে পারেন না? এগুলো হচ্ছে সেপটিক শকের উদাহরণ। তাহলে টু ডিটেক্ট দ্য সোর্স অফ দ্য ইনফেকশন আমি ওই জিনিসগুলোর আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভ করতে পারি। একটা অ্যাবডোমিনাল, ইন্টারঅ্যাবডোমিনাল অ্যাবসেস হয়েছে, সেখানে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করতে পারেন। যে কোনো জায়গার অ্যাবসেস হয়েছে আপনি আল্ট্রাসোনোগ্রাফি করতে পারেন, আপনি সিটি স্ক্যান করতে পারেন টু ডিটেক্ট দ্য সোর্স অফ দ্য সেপটিক শক। তাহলে হোয়াট ইনভেস্টিগেশন উড ইউ লাইক টু ডু, এগুলো। তার সাথে কি কি করবেন? এটা একটা চরমতম ইনফ্লামেশনের উদাহরণ। তাহলে ইনফ্লামেটরি মার্কার গুলিও বাড়বে। কি কি মার্কার বাড়বে? একটা সিবিসি যদি করেন আপনি, দেখবেন যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। ইএসআর বাড়তে পারে, অ্যাকিউট ইনফ্লামেশন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়তে পারে সেপটিক শকে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন সেপটিক শকে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হয়ে যায়, আপনি ডি ডাইমার করতে পারবেন, আপনি ডি ডাইমার করতে পারবেন। ফিব্রিনোজেন লেভেল মাপতে পারবেন, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ফিব্রিনোজেন লেভেল কমে যায়, ডি ডাইমার বেড়ে যায়। আচ্ছা, তারপরে আসেন আরেকটা কি বলছিলাম, যে সেপটিক শকের ইনভেস্টিগেশনের ভিতরে। আচ্ছা, এই পর্যন্ত আসেন আপনি, এতদূর পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন করলাম। ডি ডাইমার, তারপর হচ্ছে প্রোক্যালসিটোনিন বলে একটা জিনিস আছে, সিরাম প্রোক্যালসিটোনিন। এটা হচ্ছে আইসিইউতে সবচেয়ে বেশি ব্যবহার করে প্রোক্যালসিটোনিন। এটা যদি বেড়ে যায় তাহলে সেপসিসের একটা মার্কার, এটা সেপসিস একটা ইনফ্লামেটরি মার্কার এবং সেপসিসের পার্টিকুলারলি সেপসিসের মার্কার।
প্রোক্যালসিটোনিন। প্রোক্যালসিটোনিন, তাহলে দেখেন আমি যদি সাজিয়ে গুছিয়ে বলি, রক্তের সিবিসি থেকে শুরু করে সিরাম ল্যাকটেট বেস ডিফিসিট মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, তারপর হচ্ছে ইনফ্লামেটরি মার্কার যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তারপর হচ্ছে ইএসআর, ডি ডাইমার, হ্যাঁ, ফিব্রিনোজেন লেভেল, সিরাম প্রোক্যালসিটোনিন, এগুলো হচ্ছে অ্যাজ এ হোল। টু ডিটেক্ট দ্য সোর্স অফ দ্য ইনফেকশন আমি আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেন করতে পারি, অথবা অ্যাবসেস ক্যাভিটির যে কোনো অ্যাবসেস এলাকা করতে পারি, এবং ওই ব্লাড কালচার করতে পারি, ইউরিন কালচার করতে পারি, সিএসএফ কালচার করতে পারি, এবং সিটি স্ক্যানও করা যায়, যেটা আপনি সোর্স অফ ইনফেকশন যদি আপনার লাং অ্যাবসেস হয়, কথা আপনি অ্যাবডোমিনাল অ্যাবসেস হলো, হ্যাঁ, এগুলো তো সিটি স্ক্যানও করা যায়। দিস আর দ্য ইনভেস্ট। আপনার যদি বেসিক থাকে আপনি কিছু প্রডিউস করতে পারবেন, এতগুলো কথা কিন্তু আপনি প্রডিউস করতে পারবেন না। দেখছেন না, আমি কিন্তু খুঁজে খুঁজে বের করতেছি। এগুলো এগুলো কিন্তু ফরম্যাটেড কোশ্চিন নয় যে হোয়াট ইনভেস্টিগেশন উড ইউ লাইক টু ডু ইন সেপটিক শক। আপনি নর্মাল শকে যেগুলো ইনভেস্টিগেশন করবেনই, তার সাথে অতিরিক্ত ভাবে এই সেপটিক শক রিলেটেড মজার মজার কিছু ইনভেস্টিগেশন আছে, সেগুলো করতে হবে। হাউ ডু ইউ ট্রিট সেপটিক শক? সেপটিক যে কোনো শক যেভাবে চিকিৎসা করেন, এই সেপটিক শকে একই চিকিৎসা করতে হবে। যে কোনো শকে আপনি যেভাবে চিকিৎসা করেন, সেপটিক শকে একই করতে হবে। প্রথম কথা হলো যে এবিসি করতে হবে, এআরওয়ে করতে, কারণ পেশেন্ট শকে থাকলে পরে অনেক সময় শ্বাস প্রশ্বাস নাও নিতে পারে। এআরওয়ে, ব্রিদিং, অক্সিজেন, এগুলো আপনি করলেন। সার্কুলেশনের ভিতরে চমৎকার ফ্লুইড দিতে হবে, আপনাকে ফ্লুইড রিসাসিটেশন করতে হবে। তারপর আপনি সেপটিক শক যেহেতু, সেহেতু একটা ইন্ট্রাভেনাস অ্যান্টিসেপসিস, ইন্ট্রাভেনাস একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। ইউরিন আউটপুট মেজার করতে হবে, মনিটর করতে হবে, ঠিক রাখতে হবে, এটা কিন্তু ট্রিটমেন্টের অংশ। ইউরিন আউটপুট মেজার করতে হবে, তারপর হচ্ছে মনিটর করতে হবে, আবার হচ্ছে ঠিক করতে হবে, কারেক্ট করতে হবে। এটা কিন্তু সেপটিক শকের বাই অ্যাডিকুয়েট ফ্লুইড টুইড ইত্যাদি। এখন আসেন সেপটিক শকের যে সোর্স গুলি ছিল, সোর্স কন্ট্রোল করতে হবে আপনাকে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হলে পরে অ্যাবসেস ড্রেন করতে হবে, পেট কাটা হোক আর হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড হোক, অথবা যে কোনো জায়গায় অ্যাবসেস গ্যাংগ্রিন হলে পরে সেটাকে ডেব্রাইডমেন্ট করতে হবে, সোর্সটাকে কিল করতে হবে। ব্লাডের ইনফেকশন যদি টাইফয়েড হয়, মেনিনজাইটিস হয়, অমুক হয় তমুক হয়, তাহলে তো আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সিএসএফ, মেনিনজাইটিস, অমুক তমুক, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। তারপরে হলো আপনি সাপোর্টিভ চিকিৎসা দিবেন যদি অর্গান ফেলিয়ার থাকে, কারণ আপনি তো জানেন না, আপনি কিডনি ফেলিয়ার হলে পরে আপনার কিডনির রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, লাংসে পানি আসলে পরে আপনি লাংসের পালমোনারি ট্রিটমেন্ট দিতে হবে। এখন আসেন কখন সেপটিক শকে আমরা অ্যাড্রিনালিন, যেহেতু ভেসো ডাইলেটেশন হয়, অ্যাড্রিনালিন যখন মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হবে তখন আমরা চলে যাব অ্যাড্রিনালিন লাগতে পারে, এপিনেফ্রিন, নরমোনেফ্রিন, অ্যাড্রিনালিন লাগতে পারে। অথবা মায়োকার্ডিয়াল ডিপ্রেশন বা মায়োকার্ডিয়াল কম্পোনেন্ট, হার্টের কম্পোনেন্ট, কার্ডিওজেনিক শকও যদি অ্যাসোসিয়েটেড থাকে, কারণ আপনারা জানেন যে সেপটিক শকে কিন্তু কিছু কিছু সাবস্টেন্স তৈরি হয় যেগুলো মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে, তখন আপনাকে ডোপামিন, ডোবেটামিন, মানে আয়নোট্রপিক, ক্রোনোট্রপিক সাপোর্ট লাগতে পারে। এত দূর পর্যন্ত যদি আপনি বলতে পারেন তাহলে আর কিছুই লাগবে। মেনশন 4 সার্জিক্যাল ডিজিজ দ্যাট ক্যান বি ডায়াগনোসড বাই আল্ট্রাসোনোগ্রাফি। আমি যদি শর্টকাটে এখন বলার চেষ্টা করি, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে কয়টা সার্জিক্যাল, হাজার হাজার। আপনি আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট মেথড। কি কি? ফর কিডনি, তারপর হচ্ছে লিভার, আরেকটা হলো কিডনি, লিভার আর হচ্ছে প্যানক্রিয়াস। আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট। তাহলে এই কয়টা ডিজিজ বলেন না আপনি, 4 সার্জিক্যাল ডিজিজ। তাহলে হচ্ছে লিভার আর গলব্লাডার, লিভার অ্যাবসেস করতে পারেন আপনি, গলব্লাডার কোলেসিস্টাইটিস, কোলিলিথিয়াসিস করতে পারবেন, তারপর হচ্ছে কমন বাইল লেটার পাথর করতে পারবেন, প্যানকেটাইটিস করতে পারবেন আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে। আর কিছু নাই আশেপাশে, রেনাল স্টোন করতে পারবেন, রেনাল প্যারেনকাইমাল ডিজিজ তো দরকার নাই, তাহলে রেনাল স্টোন, ইউরেটারিক স্টোন, ব্লাডার স্টোন আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আপনি ডায়াগনোস করতে পারবেন। আপনি অর্গানগুলো খুঁজ করবেন, লিভারের ভিতরে কি কি ডায়াগনোস করা যায়, আপনারা হাইড্রাটিস সিস্ট করা যায়, হেপাটিক অ্যাবসেস, লিভার অ্যাবসেস করা যায়, হেমানজিওমা করা যায়, সার্জিক্যাল ডিজিজ। লিভার থেকে শুনলাম না আমি, লিভারে ক্যান্সার করা যায় না, হেপাটোসেলুলার ক্যান্সার ডায়াগনোস করা যায় না, লিশন দেখে করা যায়। আপনারা
কোলেডোকাল সিস্ট নাম শুনছেন? সার্জিক্যাল ডিজিজ কোলেডোকাল সিস্ট ডায়াগনোস করা যায়, এটা লিভারের ভিতরে থাকলো বা বিলিয়ারি ট্রি। কোলোলিথিয়াসিস, গলব্লাডার স্টোন, সরে আসেন, প্যানকেস, প্যানকেটাইটিস, প্যানকেটিক ক্যালকুলাই, তারপর প্যানকেটিক সিডোসিস, এগুলো সব সার্জারি ডিজিজ। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডায়াগনোস করার জন্য কিন্তু আল্ট্রাসাউন্ড করা হয় না। ইয়েস, করা হয় কোনটা? কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসে বাচ্চাদের ক্ষেত্রে একটা পাইলোরাস মোটা টোটা পাওয়া যায়, আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট মেথড আর কি, আপনি ওটা বলতে পারেন কনজেনিটাল। তাহলে 3টা অর্গান হলে হয়ে গেল। সার্জিক্যাল ডিজিজ কিন্তু আপনি বলে ফেললেন। কিডনিতে আসলে কিডনির স্টোন, তারপর হচ্ছে পাইলোনেফ্রাইটিস, ইউরিটারিক স্টোন, ব্লাডার স্টোন, ব্লাডার ক্যান্সার, কিডনি ক্যান্সার, রেনাল সেল কার্সিনোমা সবই কিন্তু আল্ট্রাসাউন্ড করতে পারে। আপনি যতটুকু বুদ্ধি করে সার্জিক্যাল ডিজিজ গুলো বলতে পারেন, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করে কিন্তু পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিস্কাস ডায়াগনোস করা যায় না। আল্ট্রাসোনোগ্রাফি করে কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডায়াগনোস করা যায় না, মনে রাখবেন। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ডিসঅ্যাডভান্টেজেস অফ আল্ট্রাসোনোগ্রাফি? অ্যাডভান্টেজ কি আল্ট্রাসোনোগ্রাফি? এটা সবচেয়ে বড় কথা হলো ওয়াইডলি অ্যাভেলেবল এবং ইজিলি রিচেবল এবং ভেরি কস্ট ইফেক্টিভ, সব জায়গায় করা যায়, ভেরি কস্ট ইফেক্টিভ। এটা কোনো রেডিয়েশন, কোনো হ্যাজার্ড নাই, রিয়েল টাইম মনিটর করা যায়, ইমেজ করা যায়, আপনি যা দেখতেছেন তাই। এটার অসুবিধাও আছে যে কে দেখতেছে এবং কোন মেশিন দিয়ে দেখতেছে, আমি একটু পরে আসতেছি। তাহলে অপারেটর ডিপেন্ডেন্ট, এটা ডিসঅ্যাডভান্টেজ। কোন মেশিন, কত জেনারেশন মেশিন দিয়ে করতেছেন সেটা একটা ব্যাপার আছে। তাহলে অ্যাডভান্টেজ গুলো আমি বললাম, যেগুলো শুরু করলাম, ওয়াইডলি অ্যাভেলেবল, চিপ, তারপর হচ্ছে নো রেডিয়েশন, রিয়েল টাইম মনিটর করা যায়। আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট ফর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক এবং রেনাল ডিজিজ। হেপাটোবিলিয়ারি এবং গাইনিকোলজিক্যাল কন্ডিশন আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে চমৎকার চমৎকার চমৎকার। আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আপনি যেগুলো সুপারফিশিয়াল সারফেস স্ট্রাকচার, সেগুলোতে হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে, মানে হাই ফ্রিকোয়েন্সি মানে রেজলিউশন, হাই রেজলিউশন আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে, যেমন থাইরয়েড, ব্রেস্ট, টেস্টিস ইজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। থাইরয়েড ডিজিজ, ব্রেস্টের টিউমার, ক্যান্সার, ফাইব্রয়েডিনোমা, আপনি টেস্টিসের যে কোনো কিছু, হাইড্রোসিল থেকে টেস্ট, মানে ওভারি টোভারি সব কিন্তু বলছি, ওভারি টেস্টিসের টিউমার ইজ দ্য বেস্ট চার্জ বাই দ্য ultrasonography. Ultrasonography is the best for even any foreign body in the body. এটা যদি রেডিও অপেকও হয় কোনো অসুবিধা নেই, আল্ট্রাসোনোগ্রাফি ডিটেক্ট করতে পারবে, যেটা এক্সরে তে করতে পারতো আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট মেথড ফর মাসকুলোস্কেলেটাল লিগামেন্টস মাসেলস ইনজুরি। আপনি শোল্ডার ইনজুরি, এলবো ইনজুরি, এগুলো কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি, লিগামেন্ট ইনজুরি, আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট মেথড। মানে বেস্ট আপনি বলবেন না ওইভাবে, আপনি বলবেন যে আল্ট্রাসাউন্ড সুইটেবল বা আল্ট্রাসোনোগ্রাফি ক্যান ডিটেক্ট ভেরি ফাইন, এভাবে। এবং আল্ট্রাসোনোগ্রাফি করতে করতে যদি কোনো জায়গায় অ্যাবসেস দেখি, পাস দেখি, ফ্লুইড দেখি, এটা কিন্তু ড্রেনও করা যায়। আল্ট্রাসোনো গাইডেড ইন্টারভেনশন, আল্ট্রাসোনো গাইডেড ড্রেনেজ অফ দ্য অ্যাবসেস অফ দ্য ফ্লুইড অথবা গ্যাস, ইভেন প্লুরাল ইফিউশনও কিন্তু আপনি আল্ট্রাসোনো গাইডেড করতে পারবেন, কোন দিক দিয়ে কোন পথে করতে পারবেন। ইভেন অ্যাসাইটিসও কিন্তু আল্ট্রাসোনো গাইডেড করতে পারবেন সুন্দর। আল্ট্রাসোনো গাইডেড আপনি কিছু ইনভেস্টিগেশন করতে পারবেন, যেমন ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ট্রু কাট বায়োপসি, আল্ট্রাসোনো গাইডেড প্যানক্রিয়াস থেকে কোনো টিস্যু নেওয়া, ট্রু কাট নেওয়া, গলব্লাডার থেকে নেওয়া, লিভার থেকে নেওয়া, আপনার রেনাল বায়োপসি, লিভার বায়োপসি, এগুলো সবই কিন্তু আল্ট্রাসোনো গাইডেড। কারণ কোন পথে যাইতেছেন সেটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি রিয়েল টাইম করছেন, আর নিডল ঢুকাচ্ছেন, নিডলটা দেখছেন ঢুকাচ্ছেন, নিডলটা দেখছেন ঢুকাচ্ছেন। যারা রেনাল বায়োপসি করেন, যারা লিভার বায়োপসি করে, তাদের এক হাতে থাকে, বাম হাতে থাকে আল্ট্রাসাউন্ড প্রোব, আর ডান হাতে থাকে নিডল। তাহলে থাউজেন্ডস অফ অ্যাডভান্টেজ আমি কিন্তু গল্পগুলো বলে ফেললাম। আল্ট্রাসোনোর যে মডার্ন টেকনোলজি আছে, এন্ডোক্যাভিটারি আল্ট্রাসোনোগ্রাফি, যেমন আপনি এন্ডোলুমিনাল কোনো আল্ট্রাসোনোগ্রাফি করতে পারবেন। কিভাবে? আপনি দেখছেন না, ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসোনোগ্রাফি করে বিভিন্ন গাইনোকোলজিক্যাল কন্ডিশনে, ট্রান্সরেক্টাল করে আল্ট্রাসোনোগ্রাফি, আপনি এন্ডোস্কোপিক উপরে আপার জিআই এন্ডোস্কোপি করতে পারবেন আল্ট্রাসোনোগ্রাফি। এন্ডোস্কোপির মাথায় একটা আল্ট্রাসোনো প্রোব লাগালে হয়ে গেল, ওখানে আরো অনেক সফিস্টিকেটেড ডিজিজ ডায়াগনোস করা যায়। তাহলে এন্ডোক্যাভিটারি আল্ট্রাসোনোগ্রাফি নাও ইজ এ মেথড অফ very sophisticated disease detection.
অ্যাজ ওয়েল অ্যাজ স্টেজিং অফ দ্য ক্যান্সার বলা হয়। স্টেজিং অফ দ্য ক্যান্সার, যেমন হচ্ছে একটা রেকটাল ক্যান্সার হচ্ছে, আমরা ট্রান্সরেকটাল আল্ট্রাসোনোগ্রাফি করে এই রেকটাল ক্যান্সার পেলভিসের ভিতরে কতটুকু ইনভেট করছে আমরা দেখতে পারি। এগুলো একটু কঠিন কথা আপনাদের জন্য। থাউজেন্ডস অফ অ্যাডভান্টেজ গল্প করা হয়ে গেল। ডিসঅ্যাডভান্টেজ কোনটা আমি অলরেডি বলেছি, এটা একটা অপারেটর ডিপেন্ডেন্ট, এটা একটা মেশিন ডিপেন্ডেন্ট। আল্ট্রাসোনোগ্রাফি দূর থেকে করা যায় না, পেশেন্ট হাজির থাকতে হয়। হ্যাঁ, কিন্তু এক্স রে একটা করার পরে এই এক্স রে কিন্তু সিঙ্গাপুর থেকেও কিন্তু দেখা যায়। ব্যাপারটা বুঝেন, মঙ্গল গ্রহ থেকেও কিন্তু এক্স রে ইন্টারপ্রিট করা যায়, সুন্দর একটা এক্স রে। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু এটা ওই রিয়েল টাইম দেখে ওই পেশেন্ট দূর থেকে কিন্তু এটা করা যায় না। ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমি তো মুখস্থ বলে যাচ্ছি থাউজেন্ডস, কিন্তু আপনারা এগুলোকে গুছিয়ে গুছিয়ে আপনারা যে কয়টা পারবেন সে কয়টা বলবেন। তাহলে ডিসঅ্যাডভান্টেজ অফ আল্ট্রাসোনোগ্রাফি আমরা বললাম। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ আল্ট্রাসোনোগ্রাফি? এটা আরেকটা কঠিন কোশ্চেন আপনাদের জন্য। আল্ট্রাসোনো মানে সোনো মানে কি? শব্দ। আল্ট্রা শব্দটা হলো আল্ট্রা। তাহলে এই একটা সাউন্ড ওয়েভ, হাই ফ্রিকোয়েন্সি, আল্ট্রা মানে হাই ফ্রিকোয়েন্সি একটা সাউন্ড ওয়েভ শরীরের ভিতরে পাস করা। সেই সাউন্ড ওয়েভটা একটা ইলেকট্রিক জেনারেটর মেশিন থেকে আসে, একটা তারের মধ্যে দিয়ে আসে, এসে ওই আল্ট্রাসোনো প্রোব আছে, ওই প্রোবের মাথায় এই সাউন্ডটা খাটখাট খাটখাট শব্দ করতে করতে ওই স্কিনে লাগায়। স্কিনে লাগালে পরে এই শব্দটা স্কিন থেকে শুরু করে মাসেল ফ্যাট থেকে শুরু করে অর্গান বরাবর সেটা আপনার পাস করতে থাকে। একই কথা এক্স রে মতন, অ্যাকর্ডিং টু দ্য ডেন্সিটি অফ দ্য টিস্যু। এই আপনি যদি একটা শক্ত জিনিস কয়েন রাখেন পেটের ভিতরে, ওই কয়েনে কি ধাক্কা খাবে না? আল্ট্রাসোনোগ্রাফি সাউন্ড ধাক্কা খেয়ে ফিরে আসবে। তো কয়েন কি জিনিস? ওই মনে করেন গল ব্লাডারের পাথর একটা কয়েন শক্ত, ওই মনে করেন কিডনি পাথর একটা কয়েন শক্ত, এখানে ধাক্কা খেয়ে ফেরত 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 চলে আসবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেন্সিটি কম্পোজিশন অফ দ্য টিস্যু, এই দিস সাউন্ড ওয়েভস উইল বি রিফ্লেক্টেড ব্যাক অর passes through the tissues. তাহলে যে যত বেশি শক্ত ডেন্সিটি হবে, অ্যাটমিক নাম্বার হবে, সেখানে ফিরে চলে আসবে। ফিরে আসলে পারে এই ফিরে আসার প্রবণতা অথবা ফিরে আসার যে ইকোটা কত বেশি তৈরি হচ্ছে এটার উপর এই ফিরে আসাটাও কিন্তু ওই আল্ট্রাসোনো প্রোব ধরে ফেলে। তাহলে আল্ট্রাসোনো প্রোবের দুটো ফাংশন, মাথাটা আল্ট্রাসোনো যে মাথা দুটো ফাংশন, একটা হলো সাউন্ডটাকে নিয়ে যায়, আবার হচ্ছে ফিরায় নিয়ে আসে। তো ফিরায় নিয়ে আসে ওই তারের মাধ্যমে আবার ওই কম্পিউটারের ভিতরে ঢুকায় দেয়। কি ফিরায় নিয়ে আসলো? ইকো। এই ইকো কেমন ভাবে ফিরে আসলো? মনে করো যে পেটের ভিতরে একটা ইট ঢুকায় দেওয়া হলো পেটের ভিতরে, আল্ট্রাসাউন্ড করা হলো, এই ইট যেখানে থাকবে ঠিক ওই ইটের শেপের আকৃতির একটা ছবি কিন্তু ইয়েতে চলে আসবে কম্পিউটারে। কেন? কারণ ওই ইটের শেপের আকৃতির এলাকা থেকে ওই শব্দগুলো কিন্তু ইকো হিসেবে ফিরে আসছে, সেটাই কিন্তু প্রতিচ্ছবি হিসেবে কম্পিউটারে ছবি তুলে দেয়। তাইলে প্রিন্সিপাল অফ আল্ট্রাসোনোগ্রাফি হলো যে একটা সাউন্ড জেনারেটর থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড জেনারেট করা হয়, তারের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি প্রোবের মাধ্যমে শরীরের ভিতরে পাস করানো হয়। According to the density composition of the tissues, variable degrees of the echoes will be produced. মানে some sound waves will pass through the tissues and some will be coming back. এবং সেটাও আল্ট্রাসোনো প্রোব দিয়ে ধরে স্যার মনিটরের ভিতরে একটা প্রতিচ্ছবি তৈরি করবে, দিস ইমেজ তৈরি করবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ আল্ট্রাসোনোগ্রাফি। আই থিঙ্ক এই গল্পের মাধ্যমে আপনি জিসটা পেয়ে গেছেন। What is necrotizing fasciitis? Necrotizing fasciitis, necrotizing মানে হলো গ্যাংগ্রিনাস, মানে খাইয়ে ফেলছে, মারে ফেলছে। ফাশাইটিস মানে ফাশাল লেভেল বরাবর, স্কিনের নিচে সাধারণত ফাশাল লেভেল বরাবর। তাহলে নেক্রোটাইজিং ফাশাইটিস জন্মগতভাবে এটা একটা বাজে জিনিস, মানে অরিজিনালি আসলে এই ফাশাল লেয়ার বরাবর একটা সিরিয়াস ইনফেকশন, যেটা কিনা একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় না, পলিমাইক্রোবিয়াল পলিব্যাকটেরিয়াল একটা অর্গানিজম দিয়ে হয়, এবং সিরিয়াস ইনফেকশন ফাশাল লেভেল বরাবর
সেই ইনফেকশনটা পলিব্যাকটেরিয়াল। পলিব্যাকটেরিয়াল বলতে স্টেফালো, স্ট্রেপ্টো, হাবি জাবি এগুলোর ব্যাকটেরিয়ার ভিতরে আপনারা জানেন নানান রকম এনজাইম থাকে, হ্যালুরোনাইডেজ, তারপরে স্ট্রেপ্টোকাইনেজ, স্ট্রেপ্টোডর্নেজ, কি কি সব আছে না, এগুলো কিছু আছে না যে ওই ফাইব্রাস টিস্যুর যে ম্যাট্রিক্সকে ব্রেকডাউন করে ফেলে, ব্রেকডাউন করে ফাটাফাট তখন এই স্কিনের নিচে আশাটাকে খেয়ে 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 স্প্রেড করতে পারে এই বিভিন্ন এনজাইম থাকার কারণে। তাহলে নেক্রোটাইজিং ফাসাইটিস ইজ এ serious or severe polymicrobial infection at the fascial level এবং স্প্রেডিং, র্যাপিডলি স্প্রেডিং একটা ইনফেকশন যার নাম নেক্রোটাইজিং ফাসাইটিস। এই নেক্রোটাইজিং ফাসা তো সব জায়গায় আছে। ফাসাইটিস যখন কিনা অ্যাবডোমিনাল ওয়াল বরাবর হয়, অ্যাবডোমিনাল ওয়াল, তখন এটাকে বলা হয় মিলেনিস সিনার্জিস্টিক অ্যাবডোমিনাল গ্যাংগ্রিন বা ইনফেকশন। সিনার্জিস্টিক ইনফেকশন, মিলেনিস নাম বৈজ্ঞানিকের। যখন কিনা পেরিনিয়াল স্পোটাল পেনিস এলাকায় হয় তখন এটাকে বলা হয় ফরনিয়ার্স গ্যাংগ্রিন। তাহলে নেক্রোটাইজিং ফাসাইটিস দুই ধরনের বর্ণনা করলাম আমরা, মানে টিপিক্যাল আর কি, মিলেনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন আর হচ্ছে ফরনিয়ার্স গ্যাংগ্রিন। এই দুই গ্যাংগ্রিন অথবা ইনফেকশন দুই পার্টিকুলার জায়গায় হয়। তো আমার আপনার তো কখনো শুনেন নাই যে নেক্রোটাইজিং ফাসাইটিস হয়েছে ইয়াংদের বা যারা কোনো রোগ বালাই নাই। এটা কিছু প্রেডিসপোজিং ফ্যাক্টর আছে এবং মজার ব্যাপার হলো কি, এটা এত দ্রুত ছড়ায় স্কিনের নিচ দিক দিয়ে। স্কিন কিন্তু আবার ইনট্যাক্ট থাকতেও পারে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে, সব জায়গার স্কিন না হলেও, মানে সেন্ট্রালি কিছু স্কিন নষ্ট হয় কিন্তু পেরিফেরালি বা ফাসাল লেভেল বরাবর যত দূরে ইনফেকশন স্প্রেড করছে তত দূর কিন্তু স্কিন নষ্ট হয় না। সেই জন্য সার্জনকে কিন্তু বিপদের মধ্যে ফেলে দেয়। দেখা যাচ্ছে যে 4x4 সেন্টিমিটার স্কিন গ্যাংগ্রিন হয়েছে, কালো হয়েছে এবং ওখানে লাল টাল হয়ে আছে, মনে হচ্ছে যে একদম মরে গেছে, কিন্তু 4x4 এর বাইরে 8-10 সেন্টিমিটার দূরে স্কিন কিন্তু, দূর পর্যন্ত স্কিন কিন্তু ক্লিয়ার আছে। অদ্ভুত ব্যাপার হলো সেগুলো স্কিনের নিচেও কিন্তু ফাসাল লেভেল বরাবর আপনার ইনফেকশন হয়ে মরে গেছে। তাহলে আপনি বলেন 4x4 আপনি দেখতে পারলেন, সার্জন দেখতে পারলো না 8x8 সেন্টিমিটার, তাহলে 8x8 সেন্টিমিটারের নিচে যে মরে যাওয়া অংশ, সেগুলো কি পরিমাণ ইনফ্লামেটরি মেডিয়েটর ডিসচার্জ করছে, সিক্রেট করছে, সেটা কিন্তু সার্জন দেখতে পারলো না। অথচ রোগী কিন্তু মানে এটাকে বলা হয় যে ইরিলিভেন্ট, মানে তুলনা করা যায় না এমন সিমটম তৈরি করে। দেখছি মাত্র 4x4, অথচ ইনফ্লামেশনটা এত বেশি যে রোগী কিন্তু রেনাল ফেলিউর নিয়ে চলে আসছে, ইনফ্লামেটরি মেডিয়েটর এত বেশি। সো দিস ইজ এ ভেরি র্যাপিডলি স্প্রেডিং ইনফেকশন এবং মিসলিডিং করে সার্জনকে, কারণ ফাসাল লেভেল বরাবর যে ইনফেকশন সেটা আমরা উপর থেকে সব জায়গায় কিন্তু জাজ করতে পারি না। তো কাদের কাদের হয়? যারা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ, ডায়াবেটিস পেশেন্ট, স্টেরয়েড খাইছে, তারপর হচ্ছে কেমোথেরাপি ড্রাগস খাইছে, একটা হিস্ট্রি অফ পাংচার উন্ড আছে, তারপর হচ্ছে অ্যাব্রেশন আছে, পেরিয়ানাল রিজনে একটা পাংচার হয়েছে, এই সমস্ত রোগীদের সাধারণত এই নেক্রোটাইজিং ফাসাইটিস রোগ হয়। হেয়ার শেপ করতে পেরিয়ানাল রিজনে, পিউবিক হেয়ার শেপ করতে পেরিয়ানাল রিজনে, তখন কিন্তু কেটে কেটে গেলে পরে নেক্রোটাইজিং ফাসাইটিস, যাদের হচ্ছে ডায়াবেটিস, ইমিউনো কম্প্রোমাইজ অবস্থা থাকে। হাউ উইল ইউ ডায়াগনোস নেক্রোটাইজিং ফাসাইটিস? ফাসাইটিস কিভাবে ডায়াগনোস করবেন? চ্যালেঞ্জ একটা, না চ্যালেঞ্জ না, মানে সেন্ট্রাল তো গ্যাংগ্রিন দেখা যায়, কিন্তু অ্যাসেস করাটা চ্যালেঞ্জ যে এটা কতটুকু হয়েছে। তাহলে কিভাবে ডায়াগনোস করবেন? একটা সেন্ট্রাল নেক্রোসিস অফ দা স্কিন অথবা ফাসাল লেভেল থাকবে, আনবিয়ারেবল পেন থাকবে, পেইন থাকবে, রেড ইনফ্লামেশন থাকবে, তারপর হচ্ছে ইডিমাটাস এলাকা থাকবে, ইরাইথেমা থাকবে ওইখানে, তারপরে সেখান থেকে কিন্তু একটা
ডিশ ওয়াটার ডিসচার্জ হয়, এটা হচ্ছে পিঙ্কিশ ডিসচার্জ হয়, ব্রাউন পিঙ্কিশ, এটাকে ডিশ ওয়াটার ডিসচার্জ বলা হয়। প্যাশেন্ট খুব খারাপ ক্ষেত্রে ওই যে সেন্ট্রাল নেক্রোসিস অফ দ্য স্কিন গ্যাংগ্রিন থাকলো, খুব খারাপ হয়ে গেলে পরে সার্জন বোঝার আগেই, মানে 4x4 সেন্টিমিটার স্কিন ফাঁসা মরে গেছে, কালো হয়েছে, অথচ সার্জন এসে পেলো প্যাশেন্ট শকে আছে, অর্থাৎ রেনাল ফেলিউর হয়েছে, অর্থাৎ ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন হয়েছে, তাহলে প্যাশেন্ট মে হ্যাভ ফিচারস অফ শক। শক নিয়ে কিন্তু আসতে পারে। দিস আর দ্য টিপিক্যাল ক্রাইটেরিয়া ফর দ্য নেফ্রোলজিক ফার্স্ট। কিভাবে চিকিৎসা করবেন? অ্যাগ্রেসিভ ফ্লুইড রিসাসিটেশন কার্ডিওভাস্কুলার, কারণ অনেক ফ্লুইড তার গেছে, অ্যান্টিবায়োটিক ইনজেক্টিভ, আর কোনোভাবে বসে থাকা যাবে না, ওই স্কিনটাকে কেটে ফাশাল লেভেল বরাবর যতটুকু মরে গেছে সবগুলো কেটে ছেড়ে উন্ডেব্রাইটমেন্ট করতে হবে, প্রয়োজনে ডেলি করতে হবে, ড্রেসিং করতে হবে, এবং এত বড় ঘা শুকানো যায় না ড্রেসিং করে করে। তখন দেখা যায় যে সেকেন্ডারি একটা মেথড লাগে, স্কিন গ্রাফটিং অথবা ফ্ল্যাপিং। আর একটা চিকিৎসা আছে, যেহেতু আপনার অ্যানারোবিক অর্গানিজম দায়ী থাকে, আপনার কিন্তু কোশ্চেন থাকে যে হঠাৎ অর্গানিজম স্টেফালো, স্টেপটো, ব্যাকটেরয়েডস, তারপর হচ্ছে পেপ্টোস্টেপ্টোকক্কাই, ইকোলাই, কলিফর্মস, ক্লস্ট্রিডিয়াম, অ্যানারোবিক ব্যাকটেরিয়া অনেকগুলো থাকে রেসপন্সিবল, সেই জন্য এটাকে হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি, একটা অক্সিজেন চেম্বারে কিন্তু পেশেন্টটাকে ঢুকিয়ে দেওয়া যায়, দিলে পরে অক্সিজেন দিয়ে কিল করে ফেলা হয় সব ব্যাকটেরিয়া। হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি একটা চিকিৎসা। আমার মনে হয় যে লেকচারের গতি আজকে একটু কম পেয়েছি, অনেকদিন পরে একটু গ্যাপ নিলাম, তো আমরা আজকে এই পর্যন্ত থাকি, পরে আবার আমি আর একটু দ্রুত কিভাবে এটাকে মানে এক্সেন্টুয়েট করা যায় আমরা 67 নাম্বার থেকে আমরা নেক্সট দিন আমরা নিব আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কেউ আছো?